নাম দিয়ে তারা রয়ের অফিস খুলেছে। ওকে, তাদের অসম্পূর্ণ কাজ কি ছিল? আরো একটা কথা, বাংলাদেশকে কমপ্লিটলি খেয়ে ফেলার জন্য একটা প্রজন্ম তারা তৈরি করতে চাচ্ছে। কারণ প্রথম তারা মুজিব বাহিনী তৈরি করেছে, মুক্তি বাহিনী তৈরি করেছে, তারপরে বাকশাল বাহিনী তৈরি করেছে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, এরা তো আছেই। এখন হাসিনার শেষ প্রকল্প ছিল মুক্তিযুদ্ধ প্রজন্ম প্রকল্প। এই প্রকল্পকে সরকারি চাকরি বেশি দিবে, আর্মিতে কমিশন বেশি দিবে, পুলিশের চাকরি বেশি দিবে, এই একটা প্রজন্মকে, যেই প্রজন্মের জন্য আন্দোলন শুরু হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্ররা বলেছিল এই বৈষম্য চাকরির কোটা তাদেরকে দেয়া যাবে না। এখন আপনার কাছে আমার মিলিয়ন ডলার প্রশ্ন, হাসিনার অসম্পূর্ণ কাজ কি বাকি ছিল বাংলাদেশটাকে পুরোপুরি ভারতের হাতে তুলে দেওয়ার জন্য? কি বাকি ছিল? ধন্যবাদ জাকুব ভাই, মিলিয়ন ডলার প্রশ্ন তো করছেন, শুধু একটু বোধহয় সংশোধন করা দরকার। এই আওয়ামী যোদ্ধার মুক্তিযুদ্ধ এক না, এইটা একটু কথা। ওরা মুক্তিযুদ্ধ করে নাই, নাম বিক্রি করছে। এখন আপনি বলবেন যে কি বাকি রয়েছে দেওয়ার, মানে ব্যাপারটা হলো যে গত 54 বছর যাবৎ মোরলেস জিয়া রহমান একটু পার্টটা বাদ দিলে, খন্দকার মোস্তফা 2 মাস বাদ দিলে, সবাই কমার বেশি একটু দিতে 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 যে জায়গায় চলে এসছে। মানে ব্যাপারটা হলো যে হাসিনা যেখানে শেষ করছে, খালেদা যেখানে শুরু করছে কিংবা পরবর্তীতে আসছে, যাই হোক, এখন যুবরাজদের যুগ। এখন আমাদের এখন 2টা সেক্টর বাকি আছে। মধ্যযুগে ছিল স্লেভ ট্রেডিং, এখন আমাদের এই যে রিমিটেন্স যোদ্ধার নামে এগুলো স্লেভ ট্রেডিং, প্রায় 3-4 লাখ তো নারী যৌনদাস হিসাবে আছে মিডল ইস্টে। তো এখন এইটা হলো পার্মানেন্ট, বাড়তেছে। এখন 15-2 কোটি, হয়তো আগামী 10 বছর আরো ডবল হবে। তো এইটা দিয়ে আসবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে একটা ভ্যানগার্ড থাকে সব দেশেই, সেটা হলো দেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী। আপনি বলছেন এটাও দিয়ে দিচ্ছে, এবং 2017 যে MOU স্বাক্ষরিত হয়েছে, আমাদের আর্মি জেনারেলরা তার আনুগত্য নেয় ওই ভারতের ডিফেন্স পার্সোনাল সেনাপতির কাছে, যেই দেশে 5টা এক্স ডিজিএফআই আপনার যে ডিফেন্স ফোর্সেস অফ ইন্টেলিজেন্স আছে, তারা এখন ভারতে আছে। তো তারা তো সমস্ত তথ্য দিয়েই দিছে। আপনি বলেন যে মধ্যযুগের থেকে এই যুগে কখনো একটা দেশের নিরাপত্তা বাহিনী চিপ থাকে, সে শত্রু দেশে আশ্রয় নেয়, তারপর আমরা বলবো পার্শ্ববর্তী বন্ধু দেশ উই আর এট ওয়ার, এটা আমি বহুবার বলেছি দেখুন ভাই। আর আমরা সেই গঙ্গারেডাই জাতি। আমি 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 আপনাকে একটা একটা করে আসি মামুন ভাই। না, আমি একটু শেষ করে ওই যে ওই লাইনটা আপনি যেটা বলছেন, আর কি বাকি রয়েছে একটা আমি শেষ করে দিই, পরে আপনি একটা করে আসেন। সেটা হলো যে এখন শুধু বাকি রয়েছে যে এটাকে সিকিম হিসাবে ডিক্লেয়ার করার জন্য। এখন সিকিম হিসাবে ডিক্লেয়ার করে যদি বিএনপি হোক কিংবা জামাত হোক, যেই আসুক, এখন এছাড়া আর কিছু দেওয়ার নাই, মানুষের গলা এই জায়গায় চলে আসছে। থ্যাংক ইউ। ওকে ওকে, মামুন ভাই, আপনি সিকিমের কথা বলছেন, আমি সিকিমের প্রশ্নে আসি। আপনার খেয়াল আছে লেন্দুব দর্জি সিকিমের বাকি ছিল শুধু সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে বলেছে আমরা আর গভর্নিং এর জন্য তৈরি না, আমরা ভারতের সাথে মার্চ করছি, এই ঘোষণাটা বাকি ছিল। এক্স্যাক্টলি। ওকে, এখন এই ঘোষণাটা করার আগে তারা একটা কাজ করেছিল সিকিমে, তারা নেপাল থেকে হিন্দুদেরকে সিকিমে মুভ করাইছে। আপনারা এটা জানেন কিনা জানি না, নেপাল থেকে হিন্দুদেরকে ওখানে মুভ করাইছে, বাংলাদেশি হিন্দুদেরকে, কিছু হিন্দুদেরকে সিকিমে মুভ করাইছে, ভারতের বিভিন্ন এরিয়া থেকে ওখানে হিন্দুদেরকে মুভ করাইছে। সিকিমে মুভ করানোর পরে একটা ভোট দেওয়ার চেষ্টা করেছে এবং চেষ্টা করেছে ওই ভোটে যেন লেন্দুব দর্জির পার্টি তারা যেন জিতে। এবং ওই সময় সিকিমের প্রকৃত দেশপ্রেমিক যারা, তারা সর্বান্তকরণের চেষ্টা করেছে এটাকে বন্ধ করার জন্য। তারা প্রতিবাদ করেছে যে এরা তো সিকিমের ভোটার না, এরা আসলো কোথার থেকে। পুলিশকে নিয়ন্ত্রণ করেছে,
সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছে, নিরাপত্তা বাহিনীকে নিয়ন্ত্রণ করেছে, এবং পরবর্তীতে দেখা গেল লেন্দুব দর্জির পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে গেল এবং অধিবেশনে উনি ডিক্লার করলেন, we are not in a position to govern Sikkim, therefore we are merging with India. আমি যদি আপনাকে, আপনি একজন রাজনীতিবিদ, শিক্ষিত সচেতন রাজনীতিবিদ, তারেক রহমান এবং বিএনপি, আপনার কি তাদের গত 16 মাসে তাদের কার্যক্রমে আপনার কি মনে হয় না আওয়ামী লীগের এবং হাসিনার অসম্পূর্ণ কাজগুলো তারা শেষ করার জন্যই বাংলাদেশে এবার নির্বাচনের প্রস্তুতি এবং সার্বিকভাবে বিএনপি ওই দিকে যাচ্ছে? আমি জাস্ট আপনার মতামতটা জানতে চাচ্ছি, আপনার কি মনে হয় মামুন ভাই? এখন ব্যাপারটা হয়েছে, যেখানে রাজনীতি নাই এখানে হচ্ছে ক্ষমতা, লুটপাট, অংশীদারিত্ব। তো এখানে যদি ম্যানেজমেন্টটা দিয়ে দেয়, যেখানে চগিয়াল ছিল রাজা, হি ওয়াজ মোর প্যাট্রিয়ট দেন পার্লামেন্টের যে আপনি লন্দুক দর্জির কথা বলছেন। এখন আমাদের সেই প্যাট্রিয়টও নাই। এখন চুপ্পু বসে রয়েছে প্রেসিডেন্ট, ওয়াকার বসে রয়েছে বিশ্বাসঘাতক, বুঝতে পারছেন? এখন এরা তো এর বিরুদ্ধে কোনো কথা বলে নাই পর্যন্ত। নির্বাচন খেলা মানে সে যেই হোক, জামাত হোক, যাই হোক, এই নির্বাচনকে থামানো উচিত। এই নির্বাচনের জন্য এত আন্দোলন হয় না। মামুন ভাই অন্যদিকে যেন না, আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের অসম্পূর্ণ কাজ এবং বিএনপির বর্তমানের রোলটা আপনি অন্যভাবে দেখেন কিনা। না না না, বিএনপির এই মুহূর্তের অ্যাক্টিভিটিস, কার্যক্রম, কথাবার্তা মনে হচ্ছে হাসিনাই গণভবনে বসে বিবৃতি দিচ্ছে। এক্স্যাক্টলি। আমি কথাটাকে কেন বললাম, আপনাদেরকে আমি একটা ছবি দেখাই, উনি বলেছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের 151 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা। মামুন ভাই, এই মুক্তিযুদ্ধ প্রজন্মটা হচ্ছে ইনভেনশন অব ইনভেনশন অব আওয়ামী লীগ, ইনভেনশন অব ইন্ডিয়া টু মোবিলাইজ ইন্ডিয়ান প্যাট্রিয়ট ইন বাংলাদেশ। এখন তারেক রহমান এই মুক্তিযুদ্ধ প্রজন্ম নিয়ে কথা বলছে, ছাত্রদেরকে, বাংলাদেশের ছাত্ররা ধ্বংস করতেছে, শিক্ষাকে ধ্বংস করতেছে, নিরাপত্তাকে ধ্বংস করতেছে। এক্ষেত্রে তারেক রহমান কিন্তু নিরাপত্তা কমিশন করে নাই, সে মুক্তিযুদ্ধ প্রজন্ম করতেছে। তো এর অর্থ দেশের জনগণ বা রাষ্ট্র তার কাছে বড় নেই। ওই মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের নামে বাংলাদেশের মানুষজনদেরকে গত 16 বছর নিষ্পেষণ করা হয়েছে, এখন সে মুক্তিযুদ্ধের প্রজন্মের জন্য কমিটি ঘোষণা করে। এটা কিসের সাইন? এটা তো একেবারে ট্রু কপি। হাসিনা যেভাবে বলছে মুক্তিযুদ্ধ প্রজন্ম, হ্যাঁ, ছেলে প্লে নাতি দাতি, এইগুলো বংশানুক্রমে পৃথিবীর কোন দেশে, বিশেষ করে আমার এক ফ্রেঞ্চ ফ্রেন্ড, তার বাবা ছিল জাতীয় পর্যায়ে যোদ্ধা, তাকে যখন এখানকার সর্বোচ্চ লেজর ডনার যে টাইটেল দেওয়া হয়, তো সে প্রত্যাখ্যান করছে। সে বলছে এটা আমার দেশের কর্তব্য ছিল, আমি আক্রান্ত হয়েছি, এটা আমি খেতাব দিতে যাবো, কারণ ভাতা তো প্রশ্নই উঠে না। কারণ আমাদের দেশে এই ধরনের যে উদ্ভট চিন্তা করছিল হাসিনা গংরা, যেটা এটা হলো তাদের দেশ, মুক্তিযোদ্ধা প্রজন্ম নামে। এখন এখন তারেক জিয়া যদি মানুষকে বোকা বানানোর চেষ্টা করে, সেম মডেলের ক্ষমতায় আগে তো ছিল বিএনপি সম্পর্কে আমি বলতাম, ক্ষমতার আগে ভারত ভীতি, ক্ষমতায় গেলে ভারত প্রীতি। এখন এটাও বাদ, এখন আগের থেকেই ভারত প্রীতি শুরু হয়ে গেছে। তা আমার মনে হয় না পাবলিক এত বোকা এটা মানবে। কিন্তু ট্র্যাজেডি হলো এটি, আপনি যেগুলো প্রশ্ন করছেন সেগুলো মানে উত্তর দিতে আমার কষ্ট হচ্ছে। অথচ এই জিয়া রহমান, যিনি নাকি একেবারে সমস্ত কিছু উপেক্ষা করে, ফ্যামিলি উপেক্ষা করে উনি তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, ইন দ্যাট কেস উই রিভোল্ট। তো সেই স্পিরিটটা তো বিএনপির মধ্যে নাই, তার সন্তানদের মধ্যে নাই। ওই চকলেট আপা চিংগাম আবার মন্ত্রী বানাইছে বেগম খালেদা, উইথ ডিউ রেসপেক্ট টু হার এট দ্য এজ অফ, মানে শি ইজ আ বেডরিডেন একজন মহিলা। হ্যাঁ, কিন্তু আজকে আপনি তারেক জিয়া সম্পর্কে যেগুলো কথাগুলো বলছেন, এটা তো মানে রাজতন্ত্রের চেয়ে ভয়াবহ। রাজারও কত লিমিটেশন আছে, লিমিটেড মনার্কিজম আমরা দেখছি ইংল্যান্ডে আছে। তো কাজে এই ধরনের কথাগুলোকে বলছে, কি অপোজ করছে না, কেউ অপোজ করছে না, আপনি প্রশ্ন করছেন, আমাকে উত্তর দিতে হচ্ছে। ওকে মামুন ভাই, আমি আপনার কাছে আসি। মেজর শেখ জালালউদ্দিন আহমেদ,
তাকে এতক্ষণ আমরা রাজনৈতিক আলোচনা করলাম আমার ভাই অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুনের কাছে। এখন ওনাকে আমি প্রথম প্রশ্নটা করেছিলাম, আওয়ামী সরকারের আমলে বাংলাদেশকে পুরোপুরি সংবিধানকে বিলুপ্ত করে, মানে আমাদের আর কি কি ছিল, কোন কাজটা বাকি ছিল আপনি মনে করেন? যে প্রশ্নটা আমি শেখ আব্দুল্লাহ আল মামুনকে বলেছি। আমি শুধু এদের কথা বলি না, আজকের আমি কথায় কথায় কথাটাকে এভাবে বলি। আমি শুধু সিকিমের এক্সাম্পলটা এই জন্য দিলাম কারণ সিকিম আমাদের পাশে। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, সাইবেরিয়ার থেকে সার্বিয়ার থেকে যখন কসোভো আলাদা হয়, তখন সার্বিয়ার তৎকালীন প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ জাতিসংঘের ভাষণে বলেছিল, আমার রাষ্ট্রকে ভেঙ্গে অন্য একটা রাষ্ট্র তৈরি করার অর্থ রাষ্ট্রদ্রোহিতা, এবং এই রাষ্ট্রদ্রোহিতায় জড়িত আছে ইউরোপিয়ানরা। সে এই কসোভো যাতে স্বাধীন না হয় সর্বান্তকরণের চেষ্টা করেছিল। স্লোবোদান মিলোসেভিচ একজন খুনি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার দেশপ্রেমের ক্ষেত্রে সে দেশকে একত্র রাখার জন্য সবকিছু করেছে, কিন্তু তারপরেও কসোভোকে রক্ষা করতে পারে নাই কেন জানেন? একটা কারণে, কসোভোর লোকজনরাই চায় না যে কসোভো সার্বিয়ার সাথে আর থাকুক। এখন তফাৎ কি কসোভো এবং বাংলাদেশের সাথে? তফাৎ কি? আমার দেশের 90 থেকে 95% মানুষ চায় না তারা ভারতের নীতির সাথে একত্র হোক, তারা চায় না ভারতের সাথে যাক। যদিও আমরা অস্বীকার করতে পারবো না, বাংলাদেশের 1 থেকে 10 কোটি জনগোষ্ঠী এরা বসে আছে ভারতের সাথে একত্র হয়ে সারের জাহাজে আছে গান গাইবে। এখন আপনি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি সংবিধান নিয়ে লেখাপড়া করেছেন, রাজনীতিকে পর্যালোচনা করেছেন গত 40-50 বছর ধরে। আওয়ামী শাসনামলে বাংলাদেশকে পরাধীন করার জন্য কি বাকি ছিল বলে আপনি মনে করেন, মেজর জালাল? ধন্যবাদ জেকব ভাই, আপনি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এটা খুবই রেলেভেন্ট আমাদের বর্তমান প্রেক্ষাপটে। আওয়ামী লীগ সরকার, পতিত আওয়ামী লীগ সরকার গত 15 বছরে ধাপে ধাপে আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশটাকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার কতগুলো পদক্ষেপ তারা নিয়েছে, এটা দৃশ্যত। চূড়ান্ত একটাই পর্ব বাকি ছিল, আমি যা মনে করি তাতে বলবো, দেখুন আমাদের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ভারত সমর্থিত, ভারত প্রীতি লোকজন দিয়ে ভরে ফেলেছে। সিভিল প্রশাসন, একটু আগে ওই ভাই বললেন যেটা মিলিটারি প্রশাসন, মিলিটারিতে, গোয়েন্দা বিভাগে এবং বিভিন্ন কলকারখানা, এমনকি বাণিজ্য ক্ষেত্র, সর্বক্ষেত্রে আপনি দেখবেন আন্ডার দ্য কভার অফ some or the other designations, official designations, তারা কিন্তু ভারতের স্বার্থে কাজ করে গেছে। এখন এমন একটা পর্যায়ে, আমি একজন ছোট্ট একটু উদাহরণ দিই, একটা মানুষের, একজন আওয়ামী লীগের এমপি, খুব বিখ্যাত অর্থনীতিবিদ, লন্ডনে 15 বছর থেকেছেন, তারপরে উনি এমপি হিসাবে, আমার তার মামা ভাগ্নে সম্পর্ক দূরের, আমি বলেছিলাম মামা 3 বার আপনি এমপি, দেশের কি অবস্থা? তিনি বললেন যে মামা, আমাদের দেশটা ভারতের এতখানি ভেতরে ঢুকে গেছে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এখান থেকে ফেরাবার আর পথ নাই যদি না আরেকটা মুক্তিযুদ্ধ হয়। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, এই 14 এই যে গত গণ অভ্যুত্থান, এটা যদি না হতো, এটা একটা মুক্তিযুদ্ধের মতো না হলে আমরা এতদিন আরো অনেক বেশি করদ রাজ্যে পরিণত হয়ে যেতাম। আমার মনে হয় 4টা ধাপের মধ্যে 3টা ধাপ আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকার করে ফেলেছিল ভারতের পক্ষে। একটা ধাপ বাকি ছিল, তার আগেই আল্লাহর অশেষ মেহেরবানি যে একটা রেভলিউশন হয়ে গেছে আমাদের, এবং সেটার সুফল আমরা পাচ্ছি। এই সুফলটার পরবর্তী আরো কিছু আমার সাজেশন আছে, ওটা পরবর্তী এসে বলবো। তো এই প্রশ্নের উত্তরে বলছি যে সিকিমের সাথে আমাদের তুলনা হবে না। আপনি যদি দেখেন সিকিমের জনগণ আর আমাদের জনগণ অনেক ডিফারেন্ট। আমাদের পূর্বপুরুষেরা প্রথমে ভারতকে ভয় পেয়ে সুদূর পাঠানদের সাথে হাত মিলিয়েছিল যে তবু আমরা ভারত থেকে অন্তত বাঁচি।
এটা স্বীকার করে। সুতরাং ভারত থেকে আলাদা হওয়ার জন্য আমরা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে পূর্ব পাকিস্তান হয়েছিলাম। ওটা ছিল আমাদের পুরুষদের একটা দূরদর্শিতা। আমি সম্মান করি তাদের এই যে সিদ্ধান্তকে। পরবর্তীতে কি হলো, পাকিস্তান যখন আমাদের উপরে জুলুম অত্যাচার করলো অর্থনৈতিকভাবে ইত্যাদি, তখন আমরা তাদের কাছ থেকে মুক্ত হলাম। সুতরাং এই জনগোষ্ঠীকে কোনো একটা রাষ্ট্র করায়ত্ত করবে, এটা ইম্পসিবল। আই রাইট ইট ডাউন, ইটস ইম্পসিবল। রক্তের বন্যা বয়ে যাবে কিন্তু আধিপত্য গ্রহণ করবে না। তার প্রমাণ আপনি এই এখনো পেলেন, এখনো পাচ্ছেন, এখনো সেটা দেখছেন। হাউএভার, একটাই মাত্র বাকি ছিল আমার মতে, যে তারা পার্লামেন্টে বসে ওই সিক্কিমীয় কায়দায় তারা বন্দে মাতরম ঘোষণা দিয়ে দিত, এবং তখন মানে আন্তর্জাতিক ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে আমরা আরো বিপদে পড়ে যেতাম। এই মুক্তিযুদ্ধ, এই যে দ্বিতীয় যে স্বাধীনতা যুদ্ধ আমাদের হলো, এটা সম্ভব হতো আরো কয়েক বছর পরে, হয়তো যুগ পার হয়ে যেত। কিন্তু আমি মনে করি ওই একটা ধাপই বাকি ছিল, যে সাংবিধানিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টে ঘোষণা দিতেন যে আমরা ভারতের অঙ্গরাজ্য হয়ে গেলাম। এই জায়গাটাই বাকি ছিল আমার মতে। মেজর জালাল এত নিখুঁত ভাবে উত্তর আমি কম শুনেছি, অদ্ভুত উত্তর দিয়েছেন এবং রিয়াক্ট করেছেন। এবার আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে হাসিনা তো করিডোর দিচ্ছে, বর্ডার দিচ্ছে, জমি দিচ্ছে, বাণিজ্য দিচ্ছে, কলকারখানা দিচ্ছে, সরকারি প্রতিষ্ঠান, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানকে বলছে ব্যাংকের লোন নিতে গেলে এখানে এই কয়জন ভারতীয়দেরকে নিয়োগ দিতে হবে। এমন কাজও হাসিনা করেছে। তো আমি এক কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ওই সময় তো সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা ছিল, হাসিনা এই কাজটা তখন করে নাই কেন? আপনার কি মনে হয়েছে? মানে কোন জায়গায় হাসিনা আটকে ছিল? কারণ হাসিনা তো ভারতকে সবকিছু দিয়েছিল, দেওয়ার জন্য তৈরিও ছিল, করে নাই কেন তখন? দেখেন, যারা তার পেছনে তাকে পরিচালনা করতো বা করছে, তাদের কতগুলো টাইম ফ্রেম আছে। আপনি জানেন, একটা ফল উপভোগ করতে হলে ওটাকে পাকতে দিতে হয়, একটা রাইপ একটা ফ্যাক্টর আছে। তো হাসিনা যখন ক্ষমতা এলো এই যে রিসেন্ট বিষয় ইলেকশনে, তো তার যারা পরিকল্পনা করে, যারা পিছনে, আমি বলে দিই ভারতীয় পক্ষ থেকে বা ইত্যাদি যারা, তারা দেখেছে যে মিড টার্মের মধ্যে আরো কিছু কিছু জায়গা যেগুলো বাকি আছে সেগুলো আগে অর্জন করা হোক। এখন তো মাত্র ক্ষমতায় গেল, তার তো আরো 4 বছর আছে। সুতরাং 2-3 বছর পার হলে তখন তাদের জন্য সুবিধা হতো, এরকম একটা টাইম ফ্রেম আমার ধারণা মতে। তারা যে পরিকল্পনা যেভাবে করে, তাতে যে ধাপগুলো ওই পর্যায়ে যাওয়ার বাকি ছিল, তার মধ্যে এইটা বাকি ছিল যে আরো কিছু কাজ বাকি ছিল, তখন সেই জন্য করা হয় নাই, এবং প্ল্যানের মধ্যে ওটা ছিল টাইম ফ্রেমে। কিন্তু আমাদের এই বিপ্লবটা চলে আসছে উইদাউট এনি টাইম, উইদাউট এনি কি বলবো, কোন রকমের অগ্রিম বার্তা না দিয়েই। এবং এটা এমন ভাবে হয়েছে, একটা আন্দোলন শুরু হয়েছে, সেটা হলো মুক্তিযুদ্ধের যে ইসের জন্য কোটা। এই কোটা থেকে আনন্দ হতে 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 সরকার পতন হতে হতে গণভবনে যাওয়া, এবং ওখানে যদি উনি আরো 45 মিনিট থাকতেন শেখ হাসিনা, তার বোধহয় মাথা, মুন্ডু, শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যেত না। এইভাবে তারা গেছে। এখন কথা হচ্ছে, যেই ধাপে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করছিল বা ভারত কর্তৃপক্ষ অপেক্ষা করছিল, সেই ধাপটা পৌঁছানোর আগেই ঘটনাটা ঘটে গেছে। এই কারণেই ওরা পারেনি। ওকে, মেজর জালাল অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আপনাকে আমি আরো কিছু প্রশ্ন আছে, এটার উপরেই ফলো আপ কোয়েশ্চেন। আমি আপনার কাছে আবার যাওয়ার আগে আমি স্বাগত জানাতে চাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, পিএনজি 2.0। আমি গর্ব অনুভব করছি, আপনার পিএনজি 2.0 কে আমি দেখছি a title of field marshal, a title of a general,
আমি ওই পিএনজি 2.0 কে আমি ওভাবেই দেখি। গুম খুনের যাদের চার্জশিট হয়েছে তারা এখনো ক্যান্টনমেন্টে ভিআইপি রুমে থাকছে, এসি বাসে তারা আদালতে যাতায়াত করতেছে। সুতরাং পিএনজি 2.0 ইজ সার্টেনলি ইটস এ রিওয়ার্ড, অ্যাবসলিউটলি এ রিওয়ার্ড। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। আমি এই প্রশ্নটা অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন এবং মেজর শেখ জালালউদ্দিন আহমেদ ওনাকে করেছি। এখন এই প্রশ্নটা আপনাকে আমি করতে চাচ্ছি। জি, গত 15 বছরে আওয়ামী সরকার এবং হাসিনা শেখ, আমি কেন যেন মনে হয়েছে উনি তার প্ল্যান, ভারতের পরিকল্পনা অনুযায়ী এই ছিল যে এটার পরে এই হবে, এটার পরে এই হবে, এবং সর্বোপরি উনি বাংলাদেশের কনস্টিটিউশন ডিসলভ করে ভারতের হাতে এটাকে তুলে দেবে। এখন উনি বর্ডার দিয়ে দিছে, বাংলাদেশের বর্ডার উনি দিয়ে দিছিলেন, বাংলাদেশের অভ্যন্তরে জমিও দিয়ে দিচ্ছেন। উনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে 2017 সালের 8ই এপ্রিলের এমওইউর মাধ্যমে ভারতের কাছে, সেন্ট্রাল কমান্ডের কাছে সশস্ত্র বাহিনীকে উনি তাও দিয়ে দিচ্ছেন। বাংলাদেশের প্রতিষ্ঠানে ভারতীয়দেরকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করেছেন। পুলিশে, আর্মিতে বিভিন্নভাবে ভারতীয় নাগরিকদের ঢোকানো হয়েছে। এবং ব্যবসা প্রতিষ্ঠান, যাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যালু 10 কোটি টাকার উপরে, তাদেরকে বলে দিয়েছে যারাই ব্যাংকের লোন নিতে চাও তাদেরকে এতজন ভারতীয়দেরকে নিয়োগ দিতে হবে। এই কাজ করেছে। আমি মেজর জালাল এবং আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসা করেছিলাম, হাসিনার আর আওয়ামী লীগের কি কাজটুকু করার বাকি ছিল, বাংলাদেশকে পুরোপুরি ডিজলভ করার আর কি কাজ বাকি ছিল আপনার মতে, আপনার দৃষ্টিকোণ থেকে? ধন্যবাদ। আমি অল্প একটু মেজর জালালকে শুনেছি, তবু আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা ভাবছি সেটাই বলতে চাচ্ছি। শেখ হাসিনা কিন্তু গ্র্যাজুয়ালি এটা প্রসিড করেছে। সিকিম যেভাবে অ্যানেক্স হয়েছে ভারতের সাথে, সিকিমের জনসংখ্যা, রাজনৈতিক অবস্থান বা তাদের লিডারশিপ, পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবকিছু মিলায় বাংলাদেশের পিপলের সাথে পলিটিক্স কিন্তু অঙ্গাঙ্গি। আপনি প্রত্যন্ত গ্রামে একটা চায়ের দোকানে 24 ঘন্টা কিন্তু রাজনীতি নিয়ে আলাপ হয়, কে কি করছে, কি কি করে না, সবকিছু সবাই জানে। সেই পরিস্থিতির কারণে আমার মনে হয় হাসিনা ওয়াজ গোয়িং স্লো। এইবার 24-এর ইলেকশনের পরে সব থেকে বড় যে কাজ, ট্রানজিটটাকে ওপেন করে দিচ্ছে, ট্রানজিট তো না, করিডোরটাকে সে ওপেন করে দিচ্ছে। And that would have started with military movement as well. এবং মিলিটারি মুভমেন্টের প্রথম ধাপ যেটা হতো, ইন দ্য নেম অফ সিকিউরিং দি রেলওয়ে করিডোর, তারা বিএসএফ অথবা ইন্ডিয়ান রেগুলার ফোর্স হতে পারে, তারা সিকিউরিটি একটা গার্ড কোম্পানির নাম হতো, কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে ইন্ডিয়ান আর্ম সার্ভিং রেগুলার আর্ম ফোর্সেস তারা থাকতো। তারা হয়তো ডিফারেন্ট একটা ইউনিফর্ম পরে আসতো, but they would have been actual regular force of Indian Army. এবং এর পরের ফেজে হয়তো আমরা আগামী ইলেকশন, এর পরের ইলেকশন যদি এই দেশের দেখার দুর্ভাগ্য হতো, তখন হয়তো হাসিনা 3বার এইভাবে একতরফা ইলেকশনের পরে চতুর্থবার হয়তো সে মানে এই যে আমরা যেটা চিন্তা করছি সিকিমের লেন্দুবদর যে ফিমেল ভার্সনটা সে হয়তো ডিসপ্লে করতো। আল্লাহর অশেষ রহমত যে রাজনৈতিক দল যখন মানে চরম ভাবে ব্যর্থ হয়েছে, দেশের জনগণ তখন ঘুরে দাঁড়িয়েছে এবং সম্পূর্ণ ইয়াং জেনারেশন এটা ইনিশিয়েট করেছে। হতে পারে সেটা কোটা আন্দোলন, এবং এটাও বলতে হবে যে এটা হাসিনা নিজেই ইনিশিয়েট করেছে। মানে একটা ক্লোজড ইস্যুকে হাসিনা আবার এটা কোর্টের মাধ্যমে অ্যালাইভ করতে চাইছে, বিকজ সে ওভার কনফিডেন্ট হয়ে গেছে ইলেকশনের পরে, যখন অপোজিশন রাজনৈতিক দলগুলো তাকে 5 বছরের জন্য ছাড় দিয়ে দিয়েছে। আমির ইলেকশনের পরে তাকে 5 বছরের ছাড় পেয়ে সে মনে করছে যে আমি তাহলে কোটা কেন বাতিল রাখবো, এটার মধ্যে আমি আমার পূর্বত যেটা আন্দোলনের আগের পর্যায়ে আমি নিয়ে যাই, এবং সেটা সে নিজে না করে হাইকোর্টকে বলে করতে, যেহেতু সবকিছুই তার আজ্ঞাবহ ছিল, এবং সেটাই তার কাল হয়েছে। এবং সেটার মধ্যে আমরা দেখলাম সবকিছুই কিন্তু
একটা ওই সেই জিনিসটাকে ইনিশিয়েট করছে, মানে ফাইনাল যেটা বলে যে আমরা ডেটোনেশন বলে, মানে একটা গ্রেনেডের মধ্যে ডেটোনেটরটাই কিন্তু এক্সপ্লোসিভ থাকে, মেটাল থাকে, কিন্তু সেটাকে বাস্ট করার জন্য মেইন যে ইনিশিয়েশনটা ফিউজের সাথে ডেটোনেটরটা যখন বাস্ট করে তখন এই গ্রেনেডটা এক্সপ্লোড করে। আমার মনে হয় শেখ হাসিনার যে কথাটা রাজাকে মানে আমি কি বলে এই কোটা মুক্তিযোদ্ধাদের নাতিপুতি দেব না তো কি রাজাকার নাতিপুতি দিব, এটাই কিন্তু ডেটোনেটিং পয়েন্ট। এবং তখন এই স্লোগানটা হয়ে যায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার, মানে তখন এইটাকে পুরা এই রাজাকার যে নেগেটিভ শব্দটাকে এটা কিন্তু পজিটিভলি চলে আসে। এবং তারপরে আমরা কিন্তু আজ পর্যন্ত যে জিনিসগুলা গত 53 বছর ধরে 54 বছর ধরে আমরা আলাপ করতে পারতাম না, বাংলাদেশে অলমোস্ট নিষিদ্ধ ছিল। বিজয় দিবস, আমাদের মুক্তিযুদ্ধ না স্বাধীনতা যুদ্ধ, এবং কে শুরু করছে এই ভাষা আন্দোলন, আমরা এটা সবাই জানতাম যে উর্দু ভাষা বাংলা ভাষা নিয়ে তর্কটা হয়েছে, যে বাংলা রাষ্ট্রভাষা হবে, আমাদের মুখের ভাষা কেড়ে নিবে, উর্দুকে রাষ্ট্রভাষা করাটাই আমাদের মুখের ভাষা কেড়ে নিছে, অ্যাজ ইফ উর্দু পাকিস্তানের মানে তো পাঞ্জাবের ভাষা না, বা বেলুচ সিন্ধ বা ওই ফ্রন্টিয়ার প্রভিন্সের ভাষা না, বা কাশ্মীরিদের ভাষা না। উর্দু প্রত্যেক প্রভিন্সের জন্য তাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু উর্দুটাকে নেওয়া হচ্ছিল একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে। একই জিনিস কিন্তু ভারতের সব স্টেটের জন্য, প্রত্যেক স্টেটের জন্য কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে। যেরকম বাংলায়, পশ্চিম বাংলায় বাংলা, পাঞ্জাবে শিখরা পাঞ্জাবি ভাষায় কথা বলে, ইয়েরা প্রত্যেকে তাদের নিজস্ব ভাষায় কথা বলে। কিন্তু হিন্দি কিন্তু তাদের একটা নতুন ভাষা, যেটা কোনো স্টেটেই কিন্তু হিন্দি ভাষাটা তাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজ না। একই সময় ভারত পাকিস্তান পার্টিশনের সময় ভারত হিন্দিকে তাদের রাষ্ট্রভাষা করে এটাকে জাস্টিফাই করে ফেললো, বাট আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করে মাতৃভাষা আন্দোলন করলাম, বাট আলটিমেটলি হিন্দিকে আমরা আপন করে নিলাম। আমাদের চ্যানেল কিন্তু প্রথম বাংলার পরে বাংলা তো আমরা শিখি নাই, ইংরেজিও শিখি নাই, এখন হিন্দিটা শিখে ফেলছি বিকজ অফ মিডিয়া এন্ড চ্যানেল এন্ড অল দোজ টিভি চ্যানেল। চ্যানেল ভারতে চলে না। জেনারেল নাসির, তাহলে আপনার কথা অনুযায়ী আপনি মনে করেছেন যে হাসিনা স্টেপ বাই স্টেপ যেভাবে কাছাকাছি যাচ্ছিলেন পুরা বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে ডিজলভ করে যাওয়ার জন্য, ওই সময়টা যাওয়ার আগে আর একটা স্টেটমেন্ট সাডেনলি ইগনাইট করেছে, আন্দোলন হয়েছে, তার পতন হয়েছে। অফকোর্স। আচ্ছা, এমন কি হতে পারে তার আশেপাশে দুই একজন হতে পারে কিনা? আমি মনে করি না হাসিনার আশেপাশে প্যাট্রিয়ট কেউ ছিল, কিন্তু তারপরেও আমি জানতে চাচ্ছি এমন কি কিছু ছিল যে সশস্ত্র বাহিনী অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এমন কিছু লোক ছিল তাদেরকে তখনও কনভিন্স করা সম্ভব হয় নাই? নাম্বার ওয়ান। নাম্বার টু, এইটা কি হতে পারে যে সেনাবাহিনীর সার্টেন কিছু অফিসারদেরকে আওয়ামী লীগ বানানো হয়েছে, কিন্তু সিপাই থেকে সুবেদার মেজর, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর, এই পোর্শন গুলো জনগণের সাথে বেশি সম্পৃক্ত থাকায় তারা এই রিস্কটা ওই সময় নেয় নাই? নাকি আপনি যেটা বলছেন র বা ইন্ডিয়ান গভর্নমেন্টের আলোচনায় তারা তখনও মনে করে না যে এই মুহূর্তে যদি বাংলাদেশকে ডিজলভ করা হয় জনগণের আউটবাস্ট কমানো যাবে না? আসলে কোনটা মনে হয় আপনার কাছে? আপনার সাথে আমি 100% একমত। বাংলাদেশের সমস্ত গত 54 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে সবগুলোকেই প্রকাশ্যে মুখোমুখি করেছে সশস্ত্র বাহিনী, জনগণকে সাথে নিয়ে। আমি কিন্তু জনগণকে বাদ দিচ্ছি না, এবং মুখ্য ভূমিকায় ছিল সশস্ত্র বাহিনী। এই জন্যই এই গত 16 বছরের শুরু হয়েছে কিন্তু বিডিআর হত্যাকাণ্ড দিয়ে, সশস্ত্র বাহিনী ধ্বংসের কার্যক্রমটা শুরু হয়েছে বিডিআর হত্যাকাণ্ড দিয়ে। এবং হায়ারার্কিতে সশস্ত্র বাহিনীর উপরের চ্যানেলে এমন কাউকে আসতে দেওয়া হয় নাই যে আওয়ামী লীগ বা ভারতের কথা শুনবে না, বা তার একটা দুর্বলতা বা তার একটা কি উইকনেস যেটাকে বলে, মানে কোনো না কোনো ভাবে সে ট্র্যাপ হয়েছে ভারতের কাছে। তা সেটা না হলে তাকে কখনো কর্নেল বা ব্রিগেডিয়ার বা জেনারেল করা হয় নাই। আর সেনাপ্রধানদের তো দাসখত দিতেই হয়েছে, 35 পাতা বলি আর 37 পাতা বলি। এখন এই পরিস্থিতিতে এটা তো একটা মেজর ফ্যাক্টর। এবং আপনি যেটা বললেন সশস্ত্র বাহিনীর
অন্যান্য পদবি জুনিয়র র্যাঙ্ক যারা এবং একটা এই যে অংশটা বললাম যে ট্র্যাপড হয়েছে এটা বাদে 95% সশস্ত্র বাহিনী এবং সৈনিক জেসিও সবাই কিন্তু দেশপ্রেমী। এর মধ্যেও কিছু কিছু আছে ফ্যামিলি রিক্রুটস, ইভেন ইন্ডিয়ানস রিক্রুটেড নাম পাল্টায় বা ইভেন তাদের নিজস্ব পরিচয়ে ভর্তি হয়েছে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায়। তো এই ধরনের অনেক কাহিনী আছে। এদেরকে বাদ দিলে এরা কখনো দেশপ্রেমিক হবে না। এরা প্রতিটা বাহিনী প্রতিটা ইউনিটে মানে এটাও কিন্তু এরকম ভাবে মানে সুপ্ত এক্সপ্লোসিভ হয়ে রয়েছে। যে কোনো সময় তারা দেশের স্বার্থের বিরুদ্ধে রয়ের ডাকে তারা সাড়া দিবে অশান্তি সৃষ্টির জন্য। বাট এই কাজটা মেজরিটি যেহেতু এখনো দেশপ্রেমিক আছে, হাসিনা এটা সাহস করে নাই যে সে যদি ঘোষণাও দেয় সশস্ত্র বাহিনীর একটা মেজরিটি এটাকে রিজেন্ট করবে এবং সেটা কার্যকর এবং জনগণের সাথে নিয়ে এটা হাসিনা ম্যানেজ করতে পারবে না। যখন সশস্ত্র বাহিনীর একটা অংশ জনগণকে সাথে নিয়ে এটার বিরোধিতা করবে, এই জন্য শি ওয়াজ গোয়িং স্লো অ্যান্ড স্টিডি বলতে হবে। আপনাকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করতে চাচ্ছি। আমি সিআই এর একটা ডিক্লাসিফাইড ডকুমেন্ট অথবা আর্ম ফোর্সেস এর কিছু কাগজপত্রে কয়েকটা জিনিস সাডেনলি বেরিয়ে আসছে। ইউনাইটেড নেশনস এই সাবজেক্টটা সাপ্রেস করছে, আমি জানি না কেন সাপ্রেস করছে, বা এটা বেরিয়ে আসবে। আপনি জানেন যে আরাকান এবং রাখাইনে রোহিঙ্গাদেরকে চরমভাবে অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, জমি থেকে উচ্ছেদ করা হয়েছে, খুন করা হয়েছে। এখন যেই সময়টাতে এই কাজ করা হয়েছে, বার্মার বাজেট ছিল টোটাল অফ $11.9 বিলিয়ন তাদের বাজেট ছিল। এখন ওই সময়টাতে ভারত মায়ানমারে ইনভেস্ট করেছে টোটাল অফ $6.1 বিলিয়ন। এখন ওখানে এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ক্লজ ছিল, ভারতের সোলজাররা মায়ানমার আর্মির ড্রেস পরে রাখাইন এবং আরাকানে যাবে এবং মায়ানমার সেনাবাহিনী এটাকে অ্যাকসেপ্ট করেছে। ডিরেক্টলি এন্ড ইনডিরেক্টলি বলা হচ্ছে, আমি যে ইনফরমেশন গুলো পাচ্ছি একটার পর একটা, ওখানে রোহিঙ্গাদের উপরে যত অত্যাচার করেছে তার 75% সোলজার ছিল মূলত ভারতীয় সোলজার, কিন্তু ইউনিফর্ম পরা ছিল মায়ানমারের। এখন আমি তাকে একটা কথা বলি, কোন একটা দেশের টোটাল অ্যানুয়াল বাজেট যদি হয় 12 বিলিয়ন আর ইন্ডিয়া যদি দেয় 6 বিলিয়ন, মায়ানমার কি ইন্ডিয়ার এই এক্সপেকটেশন কি তারা না বলতে পারবে? ইন্ডিয়ার কোন প্ল্যানকে তারা না বলবে? পারবে না। ইন্ডিয়ার এই উদাহরণটা তো আরো অনেক জায়গায় রয়েছে। আমি এখন আসছি নাসির ভাই, কেন ইন্ডিয়া কাজ করছে এবং বাংলাদেশেও সাতক্ষীরাতে বিজিবি ড্রেস পরে তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। জেনারেল মতি যখন জিওসি যশোর ছিল, ডিএ দিল্লি, বাংলাদেশের যে ডিফেন্স অ্যাডভাইজার দিল্লিতে হাই কমিশনে বসে, তার কাছে একটা ফ্যাক্স গিয়েছে যে জিওসি 55 অনুমোদন দিয়েছে এবং ইন্ডিয়ান আর্মি আসতে পারে। ব্যাটালিয়ন কোরের নাম উল্লেখ ছিল, ট্রুপস ফ্রম সো ক্যান কাম ইন। এই অপারেশনটা কিন্তু এটা এখনো কোনো ইনভেস্টিগেশন হয় নাই 1.5 বছর পরে। এটা কিন্তু একটা মানে ইটস এ ডাইরেক্ট থ্রেট টু সভরেনিটি। এটা কোন আইনের আওতায় বা কোন চুক্তির আওতায় তারা এই কাজটা করেছিল, বা ওইরকম কোন টেররিস্ট মানে ওই যে বাংলাদেশের যে কি বলে টেররিস্ট কোন চুক্তি যদি থেকে থাকে যে তারা এক দেশ আর এক দেশের কাউন্টার টেররিজম অপারেশনের অ্যাসিস্ট্যান্সের আওতায় তারা আসছিল, সেটা ডিক্লেয়ার্ড হইতে হবে যে এইটার আওতায় ভারতীয় সেনা আসবে, তখন তারা তাদের নিজের দেশের ইউনিফর্ম পরে আসবে। দ্যাট ইজ দি ইন্টারন্যাশনাল নর্মস। ওকে, সেম একই জিনিস আমরা এখন সেকেন্ড ইনভেস্টিগেশন অফ বিডিআর হত্যাযজ্ঞ যেটা হয়েছে কার্নেজ, এটাতেও একই জিনিস পেলাম যে বিডিআর এর ইউনিফর্ম পরে তারা, এদের দ্বারা এসএসজি অথবা ইন্ডিয়ান রেগুলার ফোর্স বা বিএসএফ, দ্যাট ইজ নট দি কনসেপ্ট, বাট দে আর ইন্ডিয়ান সিটিজেন। এই জিনিসগুলা এবং ইসরায়েলে এখন গাজাতে যে হত্যাযজ্ঞ চলতেছে, এটাও হইতে ব্যাপকভাবে ইন্ডিয়ানরা এটাতে পার্টিসিপেট করতেছে এবং এটা হওয়ার কারণ, মায়ানমারের ক্ষেত্রে এটা হওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম কেন, তাদের যে অল্টারনেটিভ কমিউনিকেশন টু দি 7 সিস্টার্স তারা করছিল থ্রু মায়ানমার,
ওই লাইনটাকে সিকিউর করার জন্য দে ওয়ান্টেড দ্যাট তাদের এলওসিতে যেন কোনো এই মুসলিম জনগোষ্ঠী না থাকে। যদিও একই লাইন ইউজ করছে চায়না, তাদের গ্যাস লাইন, তাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তাদের ফুয়েল তারা লাইন যেটা নিচ্ছে মিয়ানমার পোর্টকে ইউজ করে, এটা রয়েছে। বাট দ্য ইন্ডিয়ান্স ওয়ান্টেড টু বি 200% শিওর দ্যাট দেয়ার রুট টু সেভেন সিস্টার্স ইজ ক্লিয়ার, মানে সেকেন্ড রুট যেটা চিকেন নেক যদি কখনো ব্লক হয়, তা সেই রুটটার সিকিউরিং এর জন্য তারা যদি $6 বিলিয়ন ইনভেস্ট করে থাকে, অসম্ভব কিছু না। এবং তার আমি জন্য আপনাকে তারা রাজি আছে। এই প্রসঙ্গে আপনাকে একটা শেষ প্রশ্ন এই বিষয়টার উপরে আমি করতে চাচ্ছি। জি কি বলছেন সাতক্ষীরায় বিডিআর এর ড্রেস পরে ওখানে ইন্ডিয়ান সোলজাররা ছিল? জি আপনার মনে হয় না গত 16 বছরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে, পুলিশে, র্যাবে, আনসার ভিডিপিতে ইন্ডিয়ান সোলজার এখনো এক্সিস্ট করছে? আপনি আমাকে খুবই একটা কঠিন প্রবলেমের মধ্যে ফেলছেন। আমি 92 সালের সরি 2 বা 3 সালের একটা রিক্রুট নীলফামারীতে, তাকে আমি 7 সালে ডিসকভার করেছিলাম চিটাগংয়ে। এখন স্টোরিটা বলতে হয়, আমি 1-to-1 অনেককে বলেছি, বাট আজকে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাচ্ছি, বিকজ আমাদের এখন সময় এসছে এই বিষয়টাতে সতর্কতা অবলম্বন। এখন কিন্তু আমরা হাদির মৃত্যুর পরে আমরা একটা সেকেন্ড ফেজে চলে গেছি। এই হেজিমনি, অল সর্টস অফ হেজিমনি, নট অনলি হাদিরটা ছিল কালচারাল, যেটা অবশ্যই এটা থেকে বাঁচতে হবে, ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি। এই হেজিমনির পার্ট ছিল ইন্ডিয়ান সিটিজেন একটা রিক্রুট হয়েছিল মুসলমান নাম দিয়ে, এবং তার সার্টিফিকেট ছিল মাদ্রাসা পাস। ইন্টারেস্টিংলি আমার হাতে ধরা পড়ে যখন সে বিয়ে করতে যায় হিন্দু মতে। মানে একটা মাদ্রাসা পাস ছেলে আর যাই হোক, সে হিন্দু মতে কখনো বিয়ে করবে না। তো সে হিন্দু মতে বিয়ে করতে গেছে। রংপুরে সে বিয়ে করতেছে এবং ওই হিন্দু মতে বিয়ে হচ্ছে। যখন তার সার্টিফিকেটটা আমাকে চিটাগাংয়ে শো করলো, তখন আমি বললাম যে এটা কখনো সম্ভব না, আরো ফাইলস তার বের করো। তখন দেখা গেল যে তার এফিডেভিট করে যেদিন সে মুসলমান হয়েছে, সেই ডেটটা তার মাদ্রাসা সার্টিফিকেট অ্যাকোয়ার করার আরো 6 মাস পরে। মানে সে মুসলমান হয়েছে, এফিডেভিটটা 6 মাস পরে, 6 months after he already got the madrasa certificate. Then we found that that certificate was also fake. এখন এই জিনিসগুলো তো বাংলাদেশে ফেক সার্টিফিকেট ডিসকভার করাটা ইটস এ হিউজ টাস্ক। প্লাস যারা এগুলা করছে বা ঢুকছে, তারা একটা অর্গানাইজ সিন্ডিকেটের মাধ্যমে ঢুকছে, যার ফলে এইগুলা আনচ্যালেঞ্জড, আনভেটেড চলে আসছে। মানে এই সার্টিফিকেট কেউ ভেটিং এর জন্য দেয় নাই, পাঠায় নাই। এই সার্টিফিকেটটা আপনি জমা কি দেওয়া করলেন? হয়েছে এবং এটা ফাইল হয়ে গেছে। আপনি পরবর্তীতে কি করছেন এই লোককে, এই সোলজারকে? এটা তো আরো ভয়ঙ্কর বিষয়। তখন 111 মইনু আহমেদের সিজন টাইম চলতেছে। প্রথমে তাকে আমি মানে তাকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করি। সন্ধ্যার সময় আমার কাছে খবর আসে তাকে অ্যারেস্ট করতে, শুধু কাস্টডিতে নিতে, বিয়ের আসর থেকে কাস্টডিতে নিতে আমার প্রায় ভোর হয়ে যায়, পরদিন ভোর। আমার কাছে আসার পরে তার বিচারে, তার প্রথম তদন্তের জন্য আমি রিকোয়েস্ট করি যে হি ইজ এ সাসপেক্টেড ফরেন ন্যাশনাল। আমি কোন দেশের নাম উল্লেখ না করে আমি বলছি সাসপেক্টেড ফরেন ন্যাশনাল, তার এটা ইনভেস্টিগেট করা উচিত। কোনো খবর নাই, কোনো রিপোর্ট নাই। 3 মাস পার হয়ে গেছে, তখন আমি তাকে কোর্ট মার্শাল করার চেষ্টা করি। তখন ফোনে আদেশ আসে যে তাকে কোর্ট মার্শাল করা যাবে না। একটা সৈনিক, কিন্তু সিপাহি, বাংলাদেশ সেনাবাহিনীর একটা সৈনিক। এই 3 মাস পরে আমাকে কোর্ট মার্শাল করতে দিল না, বাট আই কেপ্ট হিম ইন কাস্টডি। আমার আর্মির যেটা কোয়ার্টার গার্ড আছে, যে আমি যখন পর্যন্ত সিদ্ধান্ত না দিবে আমি আই উইল নট রিলিজ হিম। এটা আমি বলতেছি এই জন্য যে এটা যদি 2002 সালের রিক্রুট হয়ে থাকে, তাহলে গত 9 এর পরের থেকে কত হাজার হাজার রিক্রুট আছে। আপনি যে পয়েন্টটা বলছেন, জাস্ট টু সাবস্টেন্সিয়েট ইয়োর ক্লেম দ্যাট হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ পিপল, এবং 13 সালে ইফ আই রিমেম্বার কারেক্টলি, কলকাতার একটা বাংলা পত্রিকায় অ্যাড দেওয়া হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নিয়োগ হবে, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগে। তার মানে 71-এ যারা ভারত পশ্চিমবাংলায় চলে গিয়েছিল, ফেরত আসে নাই, তাদেরকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে আবার দেশে পাঠিয়ে তাদেরকে রিক্রুট করানো হয়েছে। দে অল স্পিক বাংলা।
আমি আপনি বুঝাতে কি পারছি? করলেন? আপনি আপনি ওই লোকটাকে কোর্ট মার্শালের পারমিশন দিল না, তারপরে কি দিল হলো? না, তারপরে আবার সে রাখলো ইনভেস্টিগেশন, আন্ডার ইনভেস্টিগেশন, মানে উইদাউট ইনভেস্টিগেশন তাকে আমি কাস্টডিতে রেখে আবার প্রায় 6 মাস ইট স্টার্টেড, দি স্টোরি স্টার্টেড ইন অ্যাবাউট আর্লি 2008 ডিসকভার হয়েছে। এই মার্চের দিকে আমি প্রথম ইয়ে করলাম, আবার জুন জুলাইয়ের দিকে সেকেন্ড টাইম আমি ট্রাই করলাম তাকে কোর্ট মার্শাল করতে। সেকেন্ড কোর্ট মার্শালের দিনও আমি দুপুরবেলা কোর্ট মার্শালের অর্ডার দিলাম, সন্ধ্যার সময় ফোনে আবার আদেশ আসলো কোর্ট মার্শাল হবে না, কোনো লিখিত কোনো আদেশ নাই। এবং এটা আর্মি হেডকোয়ার্টার থেকে ফোন চট্টগ্রামে এবং চট্টগ্রাম এরিয়া হেডকোয়ার্টার থেকে আমাকে জানানো হয় যে কোর্ট মার্শাল হবে না। আমি বলি লিখিত দাও, বলা লিখিত দেওয়া হবে না, কালকে কোর্ট মার্শাল হবে না। এইভাবে আবার যখন রেখে দেওয়া হয়, এরপরে ওই অক্টোবরে ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হয়ে যায়, হোল নেশন ইনটু ওয়েন্ট ইন দি ইলেকশন ফিভার। ওই হি রিমেইনড ইন মাই কাস্টডি। এর মধ্যে কি করছে, আমি যেহেতু দুইবার তাকে কোর্ট মার্শাল করতে চাইছি এবং আই ওয়াজ ডিটারমাইন্ড নট টু লিভ হিম, তখন তাকে আবার সিকিউরিটি এজেন্সি তাকে নিয়ে যায়, ইন্টেলিজেন্স এজেন্সি তাকে আমার কাস্টডি থেকে নিয়ে যায়, নিয়ে যে আবার 2-2.5 মাস পরে আবার ফেরত দিয়ে যায়। আই ক্যান টেল ইউ দ্য এক্সাক্ট ডেট, আমি ডক্টর কাগজ বা ওইখানে আছে এখন ইনস্টিটিউশন। এই পুরো সময়টা আমার এখান থেকে একটা সৈনিককে এজেন্সি নিয়ে গেছে, কিন্তু আমার কাছে ফেরত দেওয়ার সময় দে হ্যাভ টু গিভ মি আ রিপোর্ট যে তাকে তুমি এই 2 মাসে কি করছো, কি খাওয়াইছো, কি পড়াইছো এবং তার কি পাইছো তার থেকে, কোনো কিছু ছাড়া এসে আবার আমাকে হ্যান্ড ওভার করছে। আমি বললাম যাও, সেন্ড হিম ব্যাক টু হিজ সেল মানে কোটাঘাটে যে সেলে সে থাকে। তো এখানে সেলে থাকার পরে এর মধ্যে আমার পোস্টিং হয়ে গেছে, যখন ইলেকশনের পরপরই আমাকে ফোনে প্রথম পোস্টিং এর খবর জানানো হয়। আমি বলি যে আর ইউ সেন্ডিং দি লেটার, বলে হ্যাঁ আপনি এখনই ফ্যাক্সে পেয়ে যাবেন। আমি বললাম ক্যান ইউ হোল্ড দি ফ্যাক্স টিল টুমরো মর্নিং? দ্য অফিসার ওয়াজ ভেরি সারপ্রাইজ। No, I have some reasons, please hold it, and keep the order in your pending file and leave the office if required. Report sick, don't send it today. That the officer did it accordingly. I mean, then আমি আবার একটা কোর্ট মার্শাল অর্ডার করছি, and same thing happened in the evening. Third time also একটা সৈনিকের I could not court martial. After I left আলিশহর, about এর মধ্যে বিডিআর এর হত্যাকাণ্ড হয়ে গেল। এই ঝামেলা টামেলা যখন একটু কুল ডাউন হয়েছে, তখন আমি আই কল ব্যাক, ওই সৈনিকটারে কি করলা ইলিয়াস আলী? বলে স্যার আপনি যাওয়ার 7 দিনের মধ্যে একটা আবার ফোনে আদেশ আছে যে ওর চাকরি আর প্রয়োজন নাই, মানে অযোগ্য, আনফিট ফর ফার্দার মিলিটারি সার্ভিস একটা ক্লজ আছে। মানে যে কোনো একটা সৈনিককে যদি আমি অযোগ্য মনে করি চাকরির জন্য, তাকে আমি যে কোনো সময় বাড়িতে পাঠিয়ে দিতে পারি। ডিসচার্জ বলে এটাকে ইংরেজিতে, প্রিম্যাচিওর ডিসচার্জ, মানে হি ইজ আনফিট ফর ফার্দার মিলিটারি সার্ভিস। ওই ক্লজে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আই এম নট শিওর সে আবার ওইখানে আর্মি থেকে বেরিয়ে নেভি, এয়ারফোর্স বা বিজিবি, আনসার, পুলিশ কোথাও জয়েন করছে কিনা, ইভেন র্যাবেও জয়েন করতে পারে, বা র্যাবের কোথাও হয়তো এখন এই মুহূর্তে চাকরি, বা এখন বাই দিস টাইম 16 বছরে সে হয়তো বিরাট কোনো পদবিও নিয়ে নিতে পারে। I do not know where he is now, but certainly he has not left Bangladesh. He is in Bangladesh. এটা আমি বললাম যে he was a recruit, not during Army regime, not during caretaker BNP টাইম। এটা যদি ওই সময় হয়ে থাকে, তখন হয়তো 5টা 2টা 7টা এটা হয়েছে, বাট 9 সালের পরের থেকে it was in hundreds. We need to find them out. আমি যে কথাটা বললাম, তখন কিন্তু আর্মি সেফ হবে না, আর্ম ফোর্সেস বা নেশন উইল নট বি সেফ আনটিল উই ফাইন্ড দোজ মোলস আউট অফ দি সিকিউরিটি ফোর্সেস। তো আপনি আমার প্রশ্নের জবাবে কি আপনি হ্যাঁ বলছেন যে ভারতীয় অনেক নাগরিক এই মুহূর্তে আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, র্যাব এবং পুলিশ এর মধ্যে আছে? এটা তো 4000 হলেও অবাক হওয়ার কিছু নাই। টিভি রিপোর্ট আছে, পুলিশের ব্যাপারে তো একটা টিভি রিপোর্ট আছে। ঢাকার কেরানীগঞ্জ অথবা দোহারের একটা এলাকা, একটা গ্রামের থেকে, একই গ্রাম থেকে 40 জনের পুলিশে রিক্রুট হয়েছে, তাদের পার্মানেন্ট অ্যাড্রেস, বাট ওই গ্রামে ওই নামে কোনো লোক বসবাস করে না। আমি জানি এটা হয়েছে। ওকে নাসির ভাই, আমি ওই যে মানে ওই ভাসুরের নাম নেওয়া নিষেধ, এই জন্য কেউ এটা নিয়ে আলাপ করতে চায় না, বাট এটা আমরা কেউ রিয়েলাইজ করছি না দ্যাট উই আর লিভিং, আমরা এটাকে বসবাস করতেছি, একটা মানে অ্যাবাউট টু ডেটোনেট বম্বের সাথে আমরা বসবাস করতেছি। The nation is living with it.
ওকে নাসির ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি এতক্ষণ শুনলেন যে কথাটা আপনি আমরা দুইজন ব্লাডি সিভিলিয়ান, আমরা অনেক সময় রিয়ালাইজ করি যে আর্মি, নেভি, এয়ারফোর্সে এখন ভারতীয় নাগরিকরা অবৈধভাবে চাকরি করছে, এবং এটা হাসিনার শাসনামলে অনেকভাবে বেড়েছে। আপনি এটাও শুনেছেন জেনারেল নাসিরের কাছ থেকে 55 ডিভের ডিওসি বলছে যে ইন্ডিয়ান আর্মি ক্যান কাম ইন। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে চুক্তিটা ছিল 2017 সালের 8ই এপ্রিল। এখন আরো একটা কথা, গতকালকে শো আমি বলছি যে রাখাইনে এবং আরাকানে ইন্ডিয়ান সোলজাররা ছিল, ঠিক একইভাবে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় সোলজাররা আছে আর্মি ড্রেসে, বিমান বাহিনীর ড্রেসে, নৌবাহিনীর ড্রেসে, বিডিআর এর ড্রেসে এবং পুলিশের ড্রেসে। অথচ সরকারি এই কর্মকর্তা কর্মচারীও আছে। সরকারি কর্মকর্তা কর্মচারীও আছে। অথচ এই বাংলাদেশে একটা গুপ্তচর বৃত্তি নিরোধ আইন বলতে স্পেসিফিক কোনো আইন নাই। আমি আপনার কনসার্ন এবং আপনার মতামতটা এ ব্যাপারে আপনার অনুভূতি কি, আপনি কি বলবেন? দেখো ভাই, এগুলো তো বললে তো আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম, বুঝছেন না? একেবারে সস্তা হবে প্লেন হাইজ্যাকিং করে অনেক কিছু আমাকে মেরে ফেলার চেষ্টা, আমাদের সবাই অ্যারেস্ট হয়েছিল, আমি আরেকদিন বলবো। কাজেই আমার রক্তে এইসব কথা শোনার পরে আমি স্বাভাবিক থাকতে পারি না, কারণ আমাদের দেশে বিরাজনীতিকরণ হয়ে গেছে। এখন রাজনীতির লক্ষ্যই হলো যেন তেন করে দেশ বিক্রি করে মন্ত্রী হও, এমপি হও, হ্যাঁ, পরিবর্তন করো, ছেলে পেলেদের বিদেশে রাখো। সেখানে যে কথাগুলো আমরা শুনতেছি, এখানে হাসান নাসির ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, আমি আরো অনেক গভীর ভাবে জানি। শুধু এটাই দেখেন, হাসিনার সময় পত্রিকা বের হয়েছিল, মাঝে মাঝে সত্যি কথা বের হয়ে যায়। আপনার 650 থানার ওসির মধ্যে প্রায় 60% যে ওসি গুলো ছিল আসছে, সেগুলো সব হিন্দু সম্প্রদায়। আমি এখানে ধর্মীয় ভাবে ডিসক্রিমিনেশন করার চেষ্টা করছি না। যেখানে 8% মধ্যে তারা 80% যদি সরকারি বড় বড় বিশেষ করে পুলিশের ওরা পোস্টিং পায় এবং সেক্রেটারি ভর্তি ওদের। আর পশ্চিম বাংলায় যেটা নাকি আপনার 35% মতো মুসলমান, তাদের ওখানে 2% বেশি সরকারি চাকরি পায় না মুসলমানরা। এখন যদি আমরা চিন্তা করি, আরো কম কি আপনার বামফ্রন্ট বলেন কি মমতা ব্যানার্জি বলেন তাই বলেন, অথচ আমাদের এই নামে দেওয়া হয় আমরা নাকি সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক, কি লেফট কর রাইট। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের মাথায় ঢুকে রয়েছে পর্যায়ক্রমে নির্বাচন, মন্দের ভালো হিসাবে কেউ জামাতকে দেয়, মন্দের ভালো হিসাবে কখনো বিএনপি কে দেয়, মন্দের ভালো হিসাবে এরশাদকে দেয়। এই যে মন্দের ভালো 7 ডিগ্রি থেকে 17, 17 থেকে 27, 70, এটা আমরা ভাবি না। আমরা চিন্তা করি যে আমি চাকরি পাবো, প্রমোশন নিব, আমার ফ্যামিলি কি হবে, দেশ যাক জাহান্নাম, মানবতা অনেক পরে। তো সেইখানে এইসব শোনার পরে আমাদের তো সবাই হয় আবু সাইদ হয়ে যেতে হয়, আর নাইলে হাদি হয়ে যেতে হয়। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, শহীদের চেয়ে গাজী উত্তম। আরেকটা কথা, এটা আমি প্রায় দেখতেছি এখানে পিনাকি শুরু করে আরো কিছু কিছু আছে পরিষ্কার ভাবে মিথ্যা প্রচারণ করতেছে। যে একটা স্লোগান হয়েছিল যখন হাসিনা বলছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবেন, তার রাজাকারের নাতিপুতিরা পাবে, এইটা ওদেরকে গালি দিছিল। তখন ওরা বলছিল, স্লোগানটা একটা অংশ কাইটা শোনায় যে নেগেটিভ পজিটিভ, যেটা নাকি হাসান নাসির ভাই বলার চেষ্টা করছে, ওনার দোষ না, এভাবে প্রচার করছে। ওরা বলছে যে তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারা অপমানিত বোধ করছে। আর এইটা কি করে এক শ্রেণীর ক্রিমিনাল ইন্ডিয়ান বিরোধীর নামে এরা এটাকে দেখায়। দেখো বাংলাদেশের এই ছাত্ররা তো রাজাকার বলে গর্ববোধ করছে। ইটস নট ট্রু। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সব টিচার আছে, সেগুলো সব আমাদের ছাত্ররা আছে। এই কথাটা ক্লিয়ার হওয়া দরকার। যেরকম নাকি হাসান নাসির ভাই যেভাবে কনভিন্স হয়েছেন কিংবা শুনছেন, এটা সত্য নয়। কিন্তু এটাও সত্য কথা, তারেক জিয়ার মতো লোক বলেন, যাই বলেন, এখন যারা নির্বাচন নামে ভারতের আর্মির চিফের নির্দেশে নির্বাচনে যাচ্ছে, এখন নির্বাচনের পক্ষে আমরা চলে যাচ্ছি। আমরা ওই সাবজেক্টে যাবো ভাই। আমি আপনার কাছে আমি আপনাকে অন্য প্রশ্ন করছি। আমার প্রশ্নটা ছিল
আপনার আর আমার জানা মতে এখন আমরা ক্লিয়ার, বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, বিডিআর, বিজিবি এবং আনসার ভিডিপির মধ্যে ইন্ডিয়ান নাগরিকরা ইচ্ছাকৃত ভাবে রয়ের রিক্রুট এখানে আছে, সচিবালয়ে রয়ের Exactly. রিক্রুট আছে। আমি এটা সম্পর্কে আপনার অনুভূতি জানতে চাইছি, অন্যগুলো বাদ সেটা দেন। আমি বলছি যে এইগুলোকে শুধু গ্রেফতার না, আপনি একটা কথা সবসময় বলছেন অনেকবার, আমি প্রত্যেকবারই আপনাকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করছি যে আমরা পলিটিশিয়ানের ভাবে আমরা দেখি নাই যে এই একটা ল এন্টিসপ্যানেল অ্যাক্ট করে লক করে আগে এগুলোকে সাব করা, অ্যারেস্ট করা 24 ঘন্টার মধ্যে সম্ভব, 24 ঘন্টার মধ্যে পৃথিবীর সব দেশ আছে, আমাদের দেশে নাই। আমি একটা জিনিস তো কাজেই এইগুলোকে যদি ডিস্ট্রয় না করা যায়, এখানে যদি ক্লিন আপ না করা যায়, পানিশমেন্ট না দেওয়া যায়, পুরা আর্মি বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক অঙ্গন, সাংবাদিক অঙ্গন, সব লিস্ট 10% কে যদি আমরা হ্যাং না করি, কোর্ট মার্শাল না করি, যেটা ইরান করছে, অন্যান্য দেশে করছে, এটা তো করতেই হবে, করতে হবে। বাংলাদেশে বিচার বলে কিছু নাই। এখন কথা হচ্ছে যে মানে হোয়াট ইজ কল্ড সেলফ ডিফেন্স। আমরা তো আর হাজি হইতে পারি না। Before my enemy kill me, I have to kill my enemy first. This is called self defense. আমি শহীদ হয়ে গেলাম, আল্লাহ একটা বিচার করবে। নো 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 নো, I don't want to be শহীদ। হ্যাঁ, ওটা পরের কথা যদি হয়ে যায়, তবে আমার লক্ষ্য থাকতে হবে, আমাকে জিততে হবে, আমাকে গাজী হতে হবে। আমার এটা সম্ভব, অসম্ভব বলে কিছু নাই। কারণ আমরা 65-এ আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট লাহোর সেভ করছিল, আমরা ডিফিট দিয়েছিলাম ইন্ডিয়াকে এই ইস্যুর মধ্যে। নট অনলি পদুয়ারেও আমরা ডিফিট দিয়েছিলাম। আমাদের আর্মি, আমাদের যে সোলজাররা, তারা খুবই সাহসী, পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট সোলজার্স। আই ফিল প্রাউড। আমার ফ্যামিলিতে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছেই, আমি জানি। কাজে এই যে একটা সাইকোলজিক্যালি মানে উইক করা হয় না, ভারত বিশাল দেশ, ভারত প্রতিবেশী, আমি সব, আরে শোনেন একটা কথা আমি 1 সেকেন্ডে বলে দিই। একটা কথা আছে, নো নেশন না, নো ওমেন শুড বি গ্রেটফুল উইথ হার চেস্টিটি। কোন নারী তার সতীত্ব বিক্রি করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। ঠিক তেমনি নো নেশন শুড বি গ্রেটফুল উইথ হার সভরেন্টি। এটা খুব ঐতিহাসিক, সবাই বলে, আমি কয়েকবার আপনার টকশোতে বলেছি। এখন ভারত আর আমাদের মুক্তিযুদ্ধে আমাদের উইন বলেন কি, বা আমাদের স্বার্থ ছিল, তাদের স্বার্থ ছিল, কিন্তু আমরা কখনো চাই নাই যে দিল্লি দাসত্ব করার জন্য ইন্ডিয়া থেকে আমরা মুক্তি পাবো। কাজেই আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ওই দেশের সাধারণ জনগণের যারা আমার সিটে দেখাইছে, কিন্তু তার মানে আমার স্বাধীনতা সর্বত বিক্রয় দিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই না। দরকার হলে 1000 বছর যুদ্ধ করব, যেভাবে ইন্দিরা গান্ধী বলছিল 1000 সাল কা বদলা লে লিয়া। ওকে মামুন ভাই, আমি আপনার কাছে আসবো। আমি হাসান নাসির ভাই, আপনি বোধহয় কিছু একটা বলতে চাইছিলেন। আমি মামুন ভাইয়ের সাথে আর একটা কথা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের ভিসা সেন্টার সারা দেশব্যাপী 60টা 64টা জেলার মধ্যে মানে 60টা জেলায় ভিসা সেন্টার আছে। আমাদের কি 60টা ভিসা সেন্টার ইন্ডিয়াতে আছে? বাংলাদেশে নাই, নাই। এটা তো ইকুয়াল টার্মসে হওয়ার কথা। আমাদের যদি 2টা হয়, ভারতের 2টা হবে, আমাদের 4টা হলে ভারতের 4টা হবে। হোয়াট আর দে ডুইং ইন অল দি 60 ডিস্ট্রিক্টস? এই সরকার এই গত 1.5 বছরে এইগুলোকে তো ক্লোজ করতে পারতো, যে এটার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা ডিভিশনে একটা করে থাকতে পারে ম্যাক্সিমাম, বা বর্ডারিং ডিভিশনে থাকবে, ঢাকা একটা সেন্ট্রালি থাকবে। ওকে, বিকজ অফ ওয়াকার ক্রিমিনাল না তো এইটাই তো রয়্যাল এজেন্সি ইন ডিস্ট্রিক্ট, এক্স্যাক্টলি। কোঅর্ডিনেটিং সেন্টার। ওকে, আমি নাসির ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মেজর জালাল আপনার কাছে আসছি। মেজর জালাল, আপনি সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন এবং আপনি বোধহয় জেনারেল মঈন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের সাথে একত্রে এরা বোধহয় সবাই আপনার ব্যাচমেট। এখন জেনারেল হাসান নাসির আজকের এমন একটা কথা বলেছে, উনি প্রত্যক্ষদর্শী, উনার নিজের কমান্ডে উনি দেখেছে ভারতীয় নাগরিক একটা হিন্দু সনাতনী মুসলমান মাদ্রাসা সার্টিফিকেট দিয়ে আর্মিতে ঢুকেছে। এখন মইনুল আহমেদের সময় বিডিআর পিলখানা ম্যাসাকার হয়েছে, আর আপনার আর এক স্বনামধন্য ব্যাচমেট স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন আমার ভাই হাদি খুন হয়েছে। ব্রিগেডিয়ার হাসান নাসির একটা কথা বলেছে যে যদি 2007 সময় এক সনাতন ধর্মী মুসলমান নাম দিয়ে সেনাবাহিনীতে থাকে ভারতীয় নাগরিক, তাহলে গত 16-17 বছরে 1000, 1500, 2000, 5000, 10,000 ইন্ডিয়ান আর্মি যোগ হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে, প্রতিরক্ষা বাহিনীতে, পুলিশে, বিজিবিতে, আনসার ভিডিপিতে, সচিবালয়। এটার উপরে আপনি যদি কোনো মন্তব্য করেন মেজর জালাল।
প্রথমে আমি বলবো যে এই সমস্ত ঘটনাগুলো যেগুলো আমাদের কাছে উন্মোচিত হচ্ছে ধীরে ধীরে, সেগুলোর উম, গোড়াতে আমাদের একটা গলদ রয়ে গেছে, সেটা একটু বলে নিই, তারপরে এটা বলছি। গলদটা হচ্ছে, যে কোনো বিপ্লব হওয়ার পরে যে সরকারটা গঠিত হয়, সেই সরকারের কাজ হয় পূর্ববর্তী ব্যবস্থাপনাকে চূর্ণ বিচূর্ণ করে নতুন ভাবে বিপ্লবের যারা ধারণ করে বিপ্লবী চেতনা, তাদের মতো করে সরকার গঠন হবে। সেই কাজটা বাংলাদেশে হয়নি। সেই কাজটা হয়নি বলে বিপ্লবের পরে আমরা যে সরকার দেখছি, এটা হয়েছে কি, নাইদারে কাউ নরে বুল। সুতরাং এটা থেকে ভালো কিছু আশা করা যাবে না। এখন ব্রিগেডিয়ার হাসান নাসির যে তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ইনফিল্ট্রেশনের একটা উদাহরণ দিল, আমিও 1975 সাল থেকে 95 পর্যন্ত সেনাবাহিনীতে কাজ করেছি। বিডিআর এর সিও, সেক্টর 22 এর কাজও করেছি, হেডকোয়ার্টারেও কাজ করেছি। আমারও সামনে যে দু একটা উদাহরণ এমন আসেনি, তেমনটা নয়। চাঁপাইনবাবগঞ্জে 32টা বিওপি নিয়ে আমি যখন ছিলাম, তখন এমন একটা ঘটনা করতে যে আমি ডিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়ে বলেছি যে তুমি থামো। আমাকে বলেছে। ওই কাহিনীটা আমি এখন বলবো না, কারণ জনগণ দেখছে আমাদের অনলাইনে, আমরা বস্তুনিষ্ঠ কিছু কথা বলি। কথা হচ্ছে, আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রর মাধ্যমে ভারতীয় অনুপ্রবেশ হয়েছে। এই অনুপ্রবেশে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড, স্বাধীনতা সার্বভৌমের পক্ষে যে শক্ত অবস্থান, এইগুলো আমাদের শিথিল হয়ে গেছে। এখন বিপ্লবী সরকারের উচিত এইগুলোকে একেবারে চূর্ণ বিচূর্ণ করা, এই লিঙ্কগুলোকে। And I'm very unpleasant to say that has not happened, because this government is incomplete. যে সমস্ত লোকজনকে নিয়ে এটা গঠিত হয়েছে, তারা সাফল্যের কিছু দেখাতে পারে নাই। বাগাম্বর, বড় বড় কথা এবং মানে ধোঁকাবাজি, এগুলো কিছুই হয়নি। আমি এখানে একটা উদ্ধৃতি দিতে চাই। ওই যে মামুন ভাই আছেন ফ্রান্সে, ফ্রেঞ্চ লুই অ্যান্টনিও ফ্রেঞ্চ রেভলিউশনের পরে বলেছে, বিপ্লব যদি হাফ ডান হয়, যে অর্ধ ভাঙা হাত আপনি রেখে দেবেন, ওই হাত একদিন আপনার গলা চেপে ধরবে। and that's what is going to happen here. আমাদের বিপ্লবের যে চেতনা, সেই চেতনা জাগ্রত করতে হলে এই যে এনসিপি এবং ইনকিলাব মঞ্চ এরা যা করছে, এটাই হচ্ছে সত্যিকারের বিপ্লবের প্রতিধ্বনি। এরাই হচ্ছে সত্যিকারের মূল কাঠামো। এদের চেতনাটাকে ধারণ করে আমাদের একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে, যে গভর্নমেন্টের মধ্যে এই সমস্ত আবর্জনা দূর করতে হবে। এবং তবে আসার বিষয় হচ্ছে, পতিত সরকার শেখ হাসিনার আমলে যেই পরিমাণ অনুপ্রবেশন ছিল, নতুন করে আর হচ্ছে না, একটা কথা। দ্বিতীয় কথা, পুরনোগুলোকে মানে মুক্ত করতে হলে, বাদ দিতে হলে যেই সময়টা লাগবে, যেই শক্তি লাগে, সেই শক্তিটা এই সরকারের নেই। এটার জন্য একটা ডাইনামিক একটা গভর্নমেন্ট তৈরি করতে হবে, যারা এইগুলো থেকে মুক্ত করবে। এবং শাস্তির ব্যবস্থা, এই যে আমাদের জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে এমন কোনো কিছু ভালো কিছু করতে পারেনি যে এগুলো বন্ধ করা। অতএব আমার ধারণা, ফাইনালি যেটা বলছি, এগুলির মূল সলিউশন হচ্ছে, let there be dynamic people in the government to execute the hegemony of India. Thank you. মেজর জালাল, আপনাকে একটা প্রশ্ন যদি আমি করতে পারি। আমি আর আপনি রাজনীতিবিদ না, জেনারেল হাসান নাসিরও রাজনীতিবিদ না। বর্তমানে গত 16-17 মাসে বিএনপির কার্যক্রমের সাথে আপনি আওয়ামী লীগের প্রত্যেকটা কার্যক্রমের কোন সিমিলারিটি দেখেন কিনা? রাইট। আমি মনে করি যে কিছু কিছু কর্মকাণ্ড জেনে বা না জেনে
অথবা অদৃশ্যভাবে শত্রুরা ফাঁদে পা দিয়ে তারা এগুলো করছে কিনা আমি জানি না। তবে সত্যি সত্যি বর্তমান বিএনপির হাইকমান্ড যা যা করছে তার সাথে প্রতীত সরকারের অনেক মিল রয়ে গেছে। এইখানে আমাদের আপত্তি। যেমন এই যে আপনি বললেন 151 জনের একটা কমিটি গঠন করা হয়েছে, যেটা মুক্তিযুদ্ধ প্রজন্ম, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে বাংলাদেশে কিন্তু বৈষম্যের সৃষ্টি করা হয়েছিল। এবং সেই এই যে আমি দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম 151 জনের সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা। এইগুলো হচ্ছে এমন মন্ত্র যেগুলোর মধ্যে একবার পড়লে ওই একই গীত গাইতে হবে, যেই গীত গেয়ে আওয়ামী লীগ সরকার গত 1.5 যুগ ধরে শাসন করে গেছে, অপশাসন করে গেছে। সুতরাং এই জিনিসটা, এই উদ্যোগটা এই মুহূর্তে একটা গ্রহণযোগ্য নয়। এটা ভালো কোনো কাজ না। জেনে হোক না জেনে হোক, বোকার মতো হোক অথবা অতি চালাকি হোক করে হোক, তারা শত্রুর ফাঁদে পড়েছে এবং এটা দিয়ে আবার বিভাজন হবে। আমরা শুধু ব্রিটিশদেরকে দোষ দেই, ডিভাইড অ্যান্ড রুল তারা করে গেছে, বাট ভারতীয়রা কিন্তু আমাদের মধ্যে বিভাজন করার জন্য সর্বাধিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জালাল ভাই আপনাকে আরো একটা ছবি দেখাই। এই একটা ছবি দেখেন, ভারতীয় হাই কমিশনার ভারতীয়দের বাংলাদেশে ভারতীয়দের একটা প্রজন্ম তৈরি করেছে, এবং এই প্রজন্মের মধ্যে এইখানে যত লোকজন দেখছেন সবাই বাংলাদেশী, এবং সবাই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কুত্তালীগ, হারামজাদা লীগ, বেশ্যা লীগ এরা। এখন এ ধরনেরই একটা প্রজন্ম, ওরাই কিন্তু মুক্তিযুদ্ধ প্রজন্ম ওই সময় হাসিনার আমলে তৈরি করেছে। হাসিনার আমলে তৈরি করেছে ইন্ডিয়ান হাই কমিশনে নিয়ে, আর তারেক রহমান ক্ষমতায় না গিয়েই এই সেম কমিশন, সেম আহ্বায়ক কমিটি তৈরি করেছে বিএনপিতে। শুধু এটা না, আমি যদি ঠান্ডা মাথায় একটা কথা বলি, আপনার মনে আছে তো হাসিনা ভোট চুরি করে বলতো যে মুজিবের মাইয়া ভোট চুরি করে ক্ষমতা চায় না, অথচ মুজিবের মাইয়াই ভোট চুরি করে। আবার বলছে মুজিবের মাইয়া চুরি কইরা ক্ষমতায় থাকতে চায় না, ধনী হতে চায় না। এখন তার ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ খুঁজে পায়। আচ্ছা, এটাকে কি আমরা জাস্ট সিম্পল হিপোক্রেসি হিসাবে নেব, নাকি জনগণের ভাগ্য পরে পেশা কইরা দিয়া আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি বলবো, কোনটা? আসলে এটা দ্বিচারিণী ভাব তার মধ্যে ছিল, প্রত্যেকটা কথার মধ্যে অতিকথন তার পতনের আরো একটা কারণ। সুতরাং এটা থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। তবে মানে আমরা খুব খারাপ অনুভব করছি এই কারণে যে বিএনপি জাতীয়তাবাদী চেতনার মানুষ একটা দল, এবং এটার মধ্যে অনেক দেশপ্রেমিক এবং অনেক মুক্তিযোদ্ধা এর মধ্যে সামিল। তারা যদি এইমাত্র সদ্য ঘটে যাওয়া একটা ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে এখনই যদি ওই ধরনের ট্র্যাপের মধ্যে তারা পা দেয়, তাহলে এদের ভবিষ্যৎ তো কি হবে তা তো বুঝতে পারছি না। মনে হচ্ছে যে তাদেরও পতন খুব তাড়াতাড়ি হবে যদি এইভাবে চলে। মামুন এবং ভাই, সরি জালাল ভাই, যদি বেয়াদবি না নেন আমি কথাটাকে এভাবে বলি। মানুষ যদি আমার চোখের সামনে দিয়ে দেখেই যে একটা লোক কি করে কুয়ায় পড়ে গেলে কুয়ায় পড়ে মারা গেল, আমার চোখের সামনে আমি দেখলাম একটা লোক কিভাবে অ্যাক্সিডেন্ট করে কুয়ায় পড়ে মারা গেল, আমি ওটা থেকে না শিখে আমিও কুয়ায় লাফ দিলাম। এটাকে কি কেউ উইনিং পলিসি বলে, নাকি এটাকে সেলফ ডিস্ট্রাকটিভ পলিসি বলে? কোনটা, কোন পলিসি এটা? এটা হলো বোকামি পলিসি, যেটা সেলফ ডিস্ট্রাকশন করে। I mean, it cannot be a policy of a wise people. সুতরাং এরা জালাল যা ভাই, করছে খুবই খারাপ। জালাল ভাই, আপনি কি মনে করেন না, আপনি ফর এক্সাম্পল আপনি বিএনপির চেয়ারম্যান, উদাহরণ হাইপোথেটিক্যালি আপনি বিএনপির চেয়ারম্যান, আপনি দেখলেন যে আওয়ামী লীগের পতন 15 বছরে কেন ত্বরান্বিত হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি কেন বাংলাদেশের 90% মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না এবং কোনদিন হবেও না, এটা আপনি জানলেন বিএনপির চেয়ারম্যান হিসাবে।
এবং পাশাপাশি এটাও জানলেন যে বিএনপির প্রতি শহীদ জিয়ার জন্য, বেগম জিয়ার জন্য দেশের মানুষের অজস্র ভালোবাসা আছে। আপনি ওই ভালোবাসাকে সাথে নিয়ে মাঠে না গিয়ে আপনি ওই কুয়ায় পড়ার পলিসিটাকে আপনি গ্রহণ করলেন। ভাই, এটা কি ধরনের রাজনীতি, এটা কি ধরনের প্রজ্ঞাবোধ, অথবা এটা কি ধরনের দূরদর্শিতা জালাল ভাই? এটা দুটো ব্যাখ্যা আছে। একটা হলো আমার মাথায় ঘিলু কম, আমি বুঝি কম, যেটুকু বুঝেছি তাই করেছি। দ্বিতীয়টা হলো যে আমার এই দলের উপরে নিয়ন্ত্রণ নাই। আমি অনেক বছর দেশের বাইরে থেকেছি, দেশের মধ্যে যারা 4-5 জন গজিয়েছে তারা যেভাবে বলছে আমাকে সেটা মেনে নিতে হচ্ছে, কিন্তু সত্যিকারের কন্ট্রোলটা আমার হাতে নাই। আমি কি এটা বলতে পারি যে এই মুহূর্তে তারেক রহমান তাই না জনগণের নির্ভরতাকে, জনগণের ভালোবাসায় সিক্ত হতে, জনগণের উপরে নির্ভর করতে সে অনেক বেশি সিকিউর ফিল করে যে জনগণের ভালোবাসা নিয়ে বাঁচা যাবে না, কারণ জিয়া বাঁচে নাই, ভারত তাকে মেরে ফেলেছে। Therefore, আমি বাঁচতে চাই, আমার জনগণের দরকার নাই, আমার ইন্ডিয়া দরকার, আমার দরকার। আমি যদি এভাবে বলি, আপনি কি এটার অপোজিশনে যাবেন? এটাকে কি, আমার এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এখন কার্যক্রমে তো তাই দেখা যাচ্ছে, সে জনগণের সাথে যদি যায় তাহলে তো জনগণ তো এখন ইলেকশন চাচ্ছে না, তারা চাচ্ছে এই সরকার কিছুদিন থাকুক, সংস্কারগুলো হোক, তারপরে নির্বাচন হবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন সুযোগ হওয়ার আগেই জনগণ নির্বাচনের পক্ষে কথা বলার আগেই কি বিএনপি এমন ভাবে চাপ দিতে শুরু করলো যে আপনার একমাত্র কাজ নির্বাচন দেওয়া, আপনি ইমিডিয়েটলি এই বছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন দেন। সেনাবাহিনী প্রধান হতে আরম্ভ করে মির্জা ফখরুল, তারপরে যত মির্জা আছে তারা সবাই বলতে লাগলো, বিভিন্ন জায়গায় একটা প্রেশার সৃষ্টি হলো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত বুঝে গেলেন যে ইলেকশন দেওয়াটাই আমার এখন মূল কাজ। এখন আমরা ওই আবর্তে আটকে আছি। হাউএভার, ওকে, যদি আমি শেষ করি এই লাইনটায়, যদি তারেক জিয়ার জায়গায় হতাম, আমি যদি মনে করতাম যে জনগণের সাথে মিশে আমি তাদের কথায় কথা বলি, তাদের সেন্টিমেন্টকে আমি গুরুত্ব দিই, তাহলে তো ইলেকশন করতে পারি না। আবার ওইদিকে বুড়োরা, বুড়া যে বলে না কতগুলো, তারা মনে করতেছে আমি তো মরেই যাবো, এখন তো ক্ষমতা তো স্বাদ পাইলাম না, চাঁদা তো বাজি অনেকদিন ধরে করতে পারছি না, তো তারা অধৈর্য হয়ে গেছে ইলেকশনের জন্য। তো এইরকম একটা ইসের মধ্যে, দোটানার মধ্যে মিস্টার তারেক জিয়া পড়ে আছেন যে যদি আমি জনগণের পক্ষে যাই তাহলে এই সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতেই দিতে হবে সংস্কারের জন্য, আর যদি আমি ইলেকশনের দিকে তাড়াতাড়ি যেতে চাই তাহলে জনগণের সাথে যাওয়া যাবে না। তো সেই রকম একটা দোটানার মধ্যে আছে। ওকে মেজর জালাল, একটা কথা আমাদের কানে এসে, আমরা জানি, সাবজেক্টটা শুনেছি, এই মুহূর্তে আমার কাছে স্ক্রিনশটটা নাই, হয়তোবা সামনে কোনো একটা সময় আমি দেখাবো। আনন্দবাজার পত্রিকায় একটা হেডলাইন এসছে, তারেক রহমানের সাথে রয়ের বা ভারতের একটা সমঝোতা হয়েছে। আমি দেখেছি। আপনি নিজে পড়েছেন। হুম। কোন রাজনীতিবিদ এই সময় ভারতের সাথে সমঝোতায় আসে? আমাকে এটা যদি আপনি 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 আপনার অনুভূতিটাই বলেন। কোন রাজনীতিবিদ, কোন দূরদর্শী রাজনীতিবিদ দেশের 95% জনগণের আকাঙ্ক্ষাকে মাটি দিয়ে পাশ কাটিয়ে ভারতের সাথে এ ধরনের একমত পোষণ করে? এখন এই মুহূর্তে এই ধরনের সংবাদ খুবই একটা নেগেটিভিটি তৈরি করবে। আনন্দবাজার পত্রিকাটায় বলা হয়েছে ভারতের পক্ষ থেকে বাম হাতে ফুল প্রদান করা হয়েছে, বাম হাতে। সো এটা ব্যাখ্যা করলে আপনি দেখবেন যে এটা কিন্তু নিছক একটা প্রহসন, এটা একটা কিন্তু বলা হয় একটা মন একটা অন্যদিকে ফিরিয়ে নেওয়ার একটা চেষ্টা। এবং বিএনপি এবং তারেক রহমানের উপরে অভিযোগটা জনগণের এই যে ভারতের পক্ষে ওরা অনেক কাজ শুরু করে দিয়েছে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য ভারত যে একটা বড় ফ্যাক্টর এটা তার মনে প্রাণে বিশ্বাস করে। এই ঘটনাটাই ওদেরকে জনগণ থেকে ধীরে ধীরে দূরে ফেলে দিচ্ছে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা, এবং ওই আনন্দবাজার পত্রিকার ওই উদ্ধৃতিটা আমি দেখেছি কোথাও যেন।
ওকে, মেজর জালাল, আমি আপনার কাছে ব্যাক করব। আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আপনার কাছে আসব। আহ, আমি প্রথমে প্রশ্নটা করেছিলাম আওয়ামী লীগের অসম্পূর্ণ কাজগুলো কি কি। আমি যদি বিবেচনা করি বর্তমানে বিএনপি যেই কাজগুলো করছে, আমি দেখছি হাসিনা যেই কাজগুলো শেষ করে যেতে পারে নাই, ভারত বিএনপিকে দিয়ে ওই কাজগুলো সম্পন্ন করাবে, এবং এই সম্পন্ন করাতে তিন বাহিনীর প্রধান এবং সচিব এবং বর্তমান উপদেষ্টা পরিষদের অনেকে এর সাথে জড়িত। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন হাসান নাসির? আপনি আমার মতামতের বিরোধিতা করতে পারেন, আমার সাথে একমত না হতে পারেন, ভাই আমি মোটেও গোসা করব না। আপনার মূল্যবান কথাটা আমি শুনতে চাচ্ছি। আপনার মাইক্রোফোনটা অফ। ধন্যবাদ। আমি আপনার সাথে দ্বিমত করার তো কোনো কারণই নাই। বিষয়টা হচ্ছে যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আন্ডার অল সার্কামস্টান্সেস ভারতের একমাত্র চয়েস হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা একটা বিব্রতকর পরিস্থিতিতে আছে, তারা আওয়ামী লীগকে একটা রিফাইন করে ফিল্টার করে একটা রিফাইন্ড এই আওয়ামী লীগ হিসেবে অন্য কোনো ইয়ের মাধ্যমে ফেরত আনার আগ পর্যন্ত তারা আর একটা রাজনৈতিক দলকে চাইবে যে দেশ টেম্পোরারি হইলেও তারা দায়িত্ব নিক। এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের কাজ বিএনপি করবে কিনা সেটা বলার আগে বিএনপি 1000% স্বতঃস্ফূর্ততার সাথে আওয়ামী লীগের থেকেও বেশি করে তাদের লয়্যালটি প্রমাণ করার চেষ্টা করে। আমরা যেটা ভাব দেখতেছি এটা নিয়ে আমরা চিন্তিত, শঙ্কিত, আতঙ্কিত। আমাদের ভয় হচ্ছে যে তারা আওয়ামী লীগের অবস্থানটা নিতে চাইবে, যে আওয়ামী লীগ তাদের সমস্ত কিছু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে 3টা টেনিয়র তারা নির্বিঘ্নে সর্বমোট মানে 4র্থবার ইলেকশনে তারা জয়ী হয়ে গেছে। এই যে 15 বছর 16 বছর তারা শাসন করেছে, এরকম একটা পরিস্থিতি হয়তো চায়। তাতে বিএনপির যে বর্তমান যে লিডারশিপ আছে তারা তো বাঁচবেনও না অতদিন, যদি দুইবারও হয় তাদের ট্রেন। এই জন্য তারা সকল রকম তাদের মানে সর্বতভাবে তারা চেষ্টা করবে ভারতকে খুশি করে তারা ক্ষমতায় থাকতে বা ক্ষমতায় যে তাদেরকে খুশি করতে, যাতে ভারত আবার আওয়ামী লীগের ফেরত আসার কথা চিন্তা না করে। কিন্তু আমি মনে করি যে ভারতেরও যে বিষয়টা বিবেচনা করা উচিত, এবং বিএনপি কে তো অবশ্যই করতে হবে। বিএনপি সৃষ্টি করেছে বাংলা স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া, এবং সেটাকে এই 2007 সাল পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন বেগম জিয়া। এই দুজনের ব্যাপারে কিন্তু বাংলাদেশের একটা নাগরিক, সে কোন দল করে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, অন্য যে কোনো জাতীয় পার্টি করে কি করে না, সাধারণ নাগরিক রাজনীতি করে না, বাট তাদের এই দুজনের ব্যাপারে কিন্তু কারোর কোনো দ্বিমত নাই। দল মত নির্বিশেষে তারা আইকন অফ ন্যাশনাল ইউনিটি এন্ড সভরেনিটি। কিন্তু বর্তমান যারা বিএনপি আছে তাদের ব্যাপারে কিন্তু তাদের কোনো ইয়ে নাই, বিশ্বাস নাই। এই জিনিসটা বিএনপি বুঝতে পারছে না। প্লাস আজকে যে জানাজাটা হলো, আমি গতকালও বলেছি একটা চ্যানেলে যে অতীতের সমস্ত রেকর্ড পার হয়ে গেছে। একটা জিনিস বুঝতে হবে, প্রেসিডেন্ট জিয়ার জানাজা এখানে মানিক মেয়ে বিনীত হয়েছিল 81 সালে। সেই রেকর্ডের 2 থেকে 3 গুণ বা তারও বেশি, অবশ্য জনসংখ্যা এখন অনেক বেশি হতে পারে, কমিউনিকেশন যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সেই জন্য জনগণ হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, হাদি কি ছিল? একটা মঞ্চ, রাজনৈতিক দল না যে 3 বার ক্ষমতায় গেছে বা প্রধানমন্ত্রী ছিল বা অপোজিশন লিডার ছিল, কিছুই তো সে ছিল। যে বিপ্লবটা আমরা বলতেছি আমরা ক্যাশ করতে পারি নাই, এখনো সাকসেসফুল হয় নাই, ব্যাহত হয়ে গেছে, প্রতি বিপ্লব হয়ে গেছে, সেই বিপ্লবের একটা নেতা সে ছিল। কিন্তু আজকে তার জানাজা দেখার পরে আমি মনে করি বিএনপির সিদ্ধান্ত পাল্টানো উচিত, ভারতেরও বাংলাদেশের ব্যাপারে চিন্তা করা উচিত। বাংলাদেশে কিন্তু অলরেডি এই ইন্ডিয়ান হেজেমনি অফ অল টাইপস, সেটা সিকিউরিটি বলি, স্ট্র্যাটেজিক বলি, ইকোনমিক বলি আর কালচারাল বলি, হাদির টার্গেটটা ছিল সব থেকে বেশি ভয়াবহ ভাবে বাংলাদেশের মধ্যে যেটা ছড়িয়ে গেছে ইন্ডিয়ান হেজেমনি, সেটা হচ্ছে কালচারাল হেজেমনি। প্রতিটা মানুষের মধ্যে মানে একটা আমরা ভুলে গেছি যে আমি মুসলমান, আমার সঠিক ইতিহাস ঐতিহ্য, আমাদের
কি করণীয় স্বাধীনতা সার্বভৌমত্বের সংজ্ঞাটা আমরা ভুলে গেছি। একটা দেশ, স্বাধীন দেশের কি মর্যাদা থাকা উচিত সেটা আমরা ভুলে গেছি। আমাদের অর্থনৈতিক নিরাপত্তা কিভাবে আমরা এনশিওর করবো ভুলে গেছি। আমাদেরকে যা বলা হচ্ছে আমাদের কোনো কিছু লাগবে না, সব ইন্ডিয়া থেকে আসবে। আমাদের কোনো প্রতিরক্ষা বাহিনী লাগবে না, সব ইন্ডিয়ান আর্মি আমাদেরকে আলটিমেটলি তারা আমাদের করছে। এই জিনিসগুলো তো মানে আমরা বুঝতে, এই জিনিস জনগণ কিন্তু বুঝেছে, সরকার বুঝে নাই, রাজনৈতিক দলরা বুঝে নাই। সরকারি কর্মকর্তারা বিক্রি হয়ে গেছে, তাদের অসততার কারণে, দুর্নীতিবাজ হওয়ার কারণে বিভিন্নভাবে তারা ট্র্যাপড হয়েছে। এই জন্য তারা বুঝেও বুঝবে না, পারবেও না। নাসির ভাই, তবে তাদেরকে হিসাবের মধ্যে নিলেই আমরা এটা থেকে মুক্তি পাবো, নাহলে কিন্তু এই চলতে থাকবে। ওকে নাসির ভাই, হ্যান্ডেল না করা হবে সম্ভব হবে। ধন্যবাদ। নাসির ভাই, আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো। হাদির জানাজায় আনুমানিক কত লোক হয়েছে? আমি তো হিসাবটা করে আমি কোনো ক্যালকুলেশনে কমও বলতে চাই না, বেশিও বলতে চাই না, বাট আমি মনে করি যে মানিক মে এভিনিউ, সংসদ প্লাজা, যেটা সামনের মাঠ এবং কোনোখানে ফার্ম গেট, কোথাও জায়গা খালি ছিল না, দাঁড়ানো লোক দাঁড়ানোর জায়গা ছিল। আমাকে কেউ কেউ বলেছে যে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে, এটা কি সত্যি? কোনো সন্দেহ নাই, এক আনডিসপিউটেড। এটার কাছে কেউ আসতে পারবে বলে আমার সন্দেহ আছে। আমি যেটা হাদির যেটা হয়েছে তার ব্যাকগ্রাউন্ডের পরিপ্রেক্ষিতে, তার পরিচিতি, তার বয়স, তার মানে তার বাংলাদেশের এই স্বল্প সময়ের, আমরা ক্ষণপ্রজন্ম প্রেসিডেন্ট জিয়াকে বলছি, এই ওই ইয়েটা কিন্তু, কার্ডটা কিন্তু এখন হাদির হাতে, এবং সেটা হাদির হাতে গেছে বিএনপির বর্তমান নেতৃত্বের অপদার্থতার জন্য। আমি কিন্তু জালাল স্যারের মতো বলবো না যে বোকামি, এরা যা কিছু করতেছে জেনে শুনে বুঝে দেশকে ভারতের হাতে তুলে দিয়েছে। আমি একটা কথা বলবো এখানে মাঝখানে, এই ফিরোন মানছি, সেটা হচ্ছে এর আগে যে জনসমাগম প্রথমে প্রেসিডেন্ট জিয়া রহমানের সে তখন কিন্তু কারফিউ ছিল, লক্ষ্য করবেন, কারফিউর মধ্যেও এত জনগণ হয়েছে। তারপরে যে সাইদি সাহেবের জানাজা হলো, তখনও কিন্তু আওয়ামী লীগের বাধা নিষেধ ছিল। এখন যেটা হয়েছে, একটা হলো তরুণ প্রবক্তা, তরুণ যে শহীদ, এই যে ওমর হাদি, তার মৃত্যুটা এত বেশি আবেগীয় এবং কোন রকমের সরকারি বাঁধন ছাড়া কিন্তু মানুষ এখন, এই জন্য এটা এমন পরিমাণ হয়েছে, আমি টিভিতে দেখে মুগ্ধ হয়ে গেছি যে এতগুলো মানুষ কাঁদছে, দোয়া করছে, এবং সমাজ 2টা 2:30টায় জানাজা হবে, 11টার সময় ওই এলাকায় কোথাও জায়গা নেই, তিল তাই এমন অবস্থা। তো সুতরাং এই সময় এত বেশি, এটা কোনো সন্দেহ নাই। জালাল ভাই, আমি একটা প্রশ্ন করব, কথাটা একটু চিন্তা করবেন, আপনাদের তিনজনের জন্য এই প্রশ্নটা। জেনারেল হাসান নাসির একটা কথা বলছে, পার্সোনালিটি এন্ড পজিশন। জিয়া রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, উনি ছিলেন সেনাবাহিনীর প্রধান, উনি ছিলেন রাষ্ট্রপতি, কারফিউ ছিল, কিন্তু সাথে সাথে ছিল না। স্যার হয়তো ভুল বলতেছেন, স্যার কোথায় ছিল? কারফিউ ছিল না, আমি মানে আই ওয়াজ প্রেজেন্ট। কাজী ভাই আমি বলি, আই এম এ পার্সোনাল উইটনেস টু বোথ দি জানাজাস। ওকে, প্রেসিডেন্ট জিয়ার জানাজার সময় আমি তখন মিরপুরে পোস্টিং, আমার ইউনিটের দায়িত্ব ছিল। জানাজার পরে তার ডেড বডিটা গান ক্যারেজ যেটাকে বলে, একটা আমার আর্টিলারি গানটাকে, ব্যারেলটাকে সরায় ওইটার উপরে ডেড বডিটা প্লেস করা হয়। এই গান ক্যারেজের প্যারেডটা আমার ইউনিটের দায়িত্ব ছিল। আমি এটাকে নিয়ে ওনার ডেড কফিনটাকে কবরে নামানো এবং সেটাকে মাটি চাপা দেওয়ার পুরো দায়িত্বটা আমার ছিল, এবং আমি অ্যাডজুটেন্ট হিসেবে সেখানে ফিজিক্যালি কবরের উপরে দাঁড়ানো ওনার মাথার সাইডে, এবং এটার ভিডিও আছে। তো সেই হিসেবে ওই সময় এই কারফিউর কথাটা আগের দিন পর্যন্ত ছিল। ওনার মৃত্যুর খবর যখন হয়ে গেছে তখন কিন্তু অলরেডি অ্যান্টি ফোর্স ইজ নিউট্রালাইজ, এবং সেটা ছিল চিটাগং এ। কারফিউ থাকলে সেটা চিটাগং এ ছিল, ঢাকা বা অন্যান্য স্থান অবশ্যই সেটা সরকার পক্ষের সাথেই ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে কারফিউর কথাটা এটা বলেছি যে আমি তখন 25 বেঙ্গলের অ্যাডজুটেন্ট হিসাবে আমি আর্মি হেডকোয়ার্টার পাহারা দিচ্ছিলাম। যে ওই রাত্রিবেলা আমরা সৈনিক নিয়ে ক্যান্টনমেন্টে ঢাকায় আমরা সারা রাত করেছি। তখন কিন্তু উনি জীবিত সার্কিট হাউসে। সকালবেলা আমরা খবর পেলাম, এবং তারপরে আমার দায়িত্ব পড়েছিল টু কর্ডন দি আর্মি হেডকোয়ার্টার।
কারণ আমি ওই দায়িত্বে ছিলাম, হোল নাইট ঘুমাই নাই। তো সুতরাং আমার খালি মনে নাই যে কারফিউটা কোথায় ছিল এইটুকু, বাট বাট আমার মনে হচ্ছে যেন এত স্বতঃস্ফূর্তভাবে এত মানুষ এক জায়গায় হওয়ার সুযোগ তখন কম ছিল, এখন যতটা হচ্ছে সেই পরিবেশটা তখন ছিল না। আমি এরকম আমি অবস্থা থাকলে এরকম আরো তখনও হতে পারতো। জাল- আমি আমি বলতেছিলাম যে জাল- এইটা জিয়ার সাথে আমার কোনো তুলনা নাই। না আমি জালাল ভাই এবং নাসির ভাই, জালাল ভাই এবং এবং আমি নাসির ছিলাম, ভাই, না আমি না ছিলাম ভাই, ওই আমি ভাই একটু জামানায়। আমি আপনাদেরকে একটা কথা বলি। আসলে সাবজেক্টটা কারফিউ ছিল কি ছিল না এটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় যদি পার্সোনালিটিকে আমরা ম্যাচ করি, জিয়া কে ছিল এবং ওসমান হাদি কে, সাবজেক্ট একটু চিন্তা করেন। আবার জালাল ভাই এই মুহূর্তে খুব একটা ভ্যালুয়েবল পয়েন্ট বলেছে যে আজকের মতো যদি ইন্টারনেটের যুগ থাকতো এবং মানুষ ফেসবুকের যুগ থাকতো, জিয়ার জেনারেশনে পুরো ঢাকা অচল হয়ে আরো যেত, বেশি হইতে পারতো। আরো বেশি হইতো। আমরা একমত, কোনো সন্দেহ নাই। আচ্ছা, দেন যেটা হয় নাই ওটা হয় নাই, এখন যেটা হয়েছে আমরা এটা নিয়ে কথা বলি। হাদির জানাজায় এত লোকজন হয়েছে, আমি মেজর জালাল আপনাকে জিজ্ঞাসা করব, আপনি কি জানেন অ্যাজ অফ নাও সেনাপ্রধান মির্জাফর ওয়াকার, নৌবাহিনী বা বিমান বাহিনীর প্রধান বা তারেক রহমান ওই হাদিকে নিয়ে কোনো মন্তব্য করে নাই, কোনো শোক বার্তা দেয় নাই, পরিবারের প্রতি সমবেদনা জানায় নাই, কোন প্রকার দুঃখবোধ প্রকাশ করে নাই। এখন জনগণ যদি ধরে নেয় যে এরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি কি জনগণকে ভুল বলবো মেজর জালাল? না, আপনি সঠিক বলেছেন। এখন কথা হচ্ছে তারা যেই পর্যায়ে বসে সঠিক সময় সঠিক কাজটা করছে না, তাদের সম্পর্কে সন্দেহ বাড়বে এবং এই সন্দেহ একদিন তাদেরকে পাকড়াও করবে। আমি আমি বিশ্বাস করি। কারণ কথা হচ্ছে জনগণের সেন্টিমেন্টের সাথে যদি আমাদের এই উচ্চ পদের লোকগুলো যদি সম্পৃক্ততা না করতে পারে, তাহলে এটা তাদের ব্যর্থতা। আমি বলবো না তারা ষড়যন্ত্র করে মেরেছে বা মারার তার হত্যাকারের মধ্যে তাদের সম্পৃক্ততা ছিল, এটা আমি বলবো না, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে একটা ঘটনা ঘটে গেলে আশেপাশের মানুষ কি রকম আচরণ করছে এগুলি কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হিসাবে কাউন্ট হবে। হোয়াট আর দ্য সার্কামস্ট্যান্সেস এভিডেন্স, এখন কোথায় কোন জায়গায় কি বক্তব্য দিয়েছিল, তার সাথে এটা সংশ্লিষ্টতা কি, এইটা বিশ্লেষণ করলে একটা সে উপসংহারে উপনীত হওয়া খুবই যুক্তিযুক্ত হবে। এবং তখন কিন্তু এখন যারা এই যে কোনো রকমের শোকবাণী নাই, কোনো রকমের বক্তব্য নেই, কোনো রকমের সমবেদনা নেই, এই যে চুপচাপ থাকা, এই নীরব থাকাটা কিন্তু তাদের জন্য একটা আত্মঘাতীমূলক হবে। আমি জানি না তাদের ব্রেনে কাজ করে কিনা। বড় বড় উপরে আমাদের দেশের মুশকিল হলো যারা একটু বড় পদে চলে যায়, বিশেষ করে ডিফেন্সের লোকজন, তারা প্র্যাকটিক্যালি স্টুপিডের মতো কাজ করে বেশিরভাগ। যে নাসিবের কথা দেখেন, কু করলো, কি কাণ্ড করলো, আর যে কটা কু হয়েছে আপনি দেখুন সব বেককলের মতো কাজকর্ম করেছে। সুতরাং আমি এই জন্য বলবো, আর এই যত কারাপশন, যত ইন্ডিয়ার সেবাদাস, এই কিন্তু ওই উপরের লেভেলের কয়েকটা র্যাঙ্কের মানুষই করে থাকে। সাধারণ জুনিয়র অফিসার বা সাধারণ সৈনিকের মধ্যে কিন্তু দেশপ্রেমটা অনেক খাঁটি, অনেক ভারত বিরোধিতা। তো সুতরাং আমি সেই ক্ষেত্রে বলবো যে এই যে তিন বাহিনী প্রধান বা এই যে এই সরকারের ইসে একমাত্র ডক্টর প্রফেসর ইউনূস ছাড়া এবং তার সাথে কয়েকজন ছাড়া বাকি সবাই যে চুপচাপ, এগুলি কিন্তু তাদের ইনডাইরেক্টলি সম্পৃক্ততা প্রকাশ করবে এবং মানুষের মনে সন্দেহ জাগবে। আমার মনের মধ্যে সন্দেহ জাগতেছে, ওয়াই দে আর নট স্পিকিং আউট, হোয়াট ইজ দ্য প্রবলেম? বিপ্লবী সরকারের একটা অংশ তারা। তো আপনি যথার্থই বলেছেন, এরা কিন্তু টুডে আর টুমরো দে আর গোইং টু বি কট ফর দিস ওয়ান, আই এম শিওর। থ্যাংক ইউ। জালাল ভাই, আপনি একজন মিলিটারি পার্সোনাল, আপনার অনেক অভিজ্ঞতা আছে, আপনার আপনি আই উইটনেস অনেক ইনসিডেন্টের। আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, যে কোনো একটা মার্ডার কেস ইনভেস্টিগেট করতে গেলে প্রথম একটা জিনিস দেখে, মোটিভ অফ দ্য মার্ডার, হুম। এবং আরেকটা হু ইজ দ্য বেনিফিশিয়ারি অফ দিস মার্ডার। এখন শরীফ ওসমান হাদির, উনি প্ল্যান করেছিলেন ঢাকা ৮ আসন থেকে উনি নির্বাচন করবেন। করবেন, হ্যাঁ।
তার বিরুদ্ধে নির্বাচন করবেন, গোরখোদক আব্বাসের বিরুদ্ধে। হুম। এবং গোরখোদক আব্বাস যখন জানলেন ওসমান হাদি ওখানে নির্বাচন করবে, তখন আব্বাসের সাথে তার একটু কথাবার্তার ভিতরে বাদানুবাদ হয়েছে। আমি ওই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাবো। নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটটা দিয়ে সালাম দিয়ে, কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও? মানে এই আমার জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম, বলে তুমি এই পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা ৮-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হইছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস, ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। এই মন্তব্য থেকে আমি শুধু সিম্পল ওয়েতে মেজর জালাল আপনাকে জিজ্ঞাসা করব, who else is the beneficiary of the assassination of Sharif Osman Hadi? ইট ইজ ভেরি সিম্পল ইকুয়েশন, এটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। কালকে রাত্রিবেলা আমি এই ভিডিওটা যখন দেখি, তখন আমি আমার সাথে যে ছিল তার সাথেই আলাপ করে বলেছি যে এই উসমান হাদিকে হত্যাকাণ্ডের পেছনে তার প্রতিদ্বন্দ্বী, এই যে আপনি যাকে গোরখোদক বলে থাকেন, আমি জানি না সে গোর কার জন্য খুঁজছে, কবে করছে, আই ডোন্ট নো, বাট তার বাবা খুঁজছে ভাই, তার বাবা খুঁজছে। তার সংশ্লিষ্টতা কিন্তু খুবই প্রমাণিত। এটা কিন্তু আর একটু ইনভেস্টিগেশন করলে দেখা যাবে। আর আপনি বললেন না যে কোনো ইসের মধ্যে একটা মোটিভ কি, এন্ড হু ইজ দ্য বেনিফ্যাক্টর। হাদির মতো একজন ব্যক্তিকে সে যদি ইলেকশনে ফেস করতো, তাহলে তো তার ভরাডুবি হওয়ার সম্ভাবনা ছিল। তো সে চলে গেলে তার মাঠ ক্লিয়ার, এরকম একটা ভাব হতেই পারে। এবং আমাদের ইলেকশন কালচারে এগুলো হয়েছে আগেও। তো সে কিন্তু ফেসে যাবে, আমার মনে হচ্ছে সে ফেসে যাবে। হাউএভার এখন আমরা শুনেছি দ্য লেটেস্ট শরীফা ওসমান হাদির বোন ওই ইসে ৮ আসনে দাঁড়াচ্ছে ইলেকশনে। সুতরাং এটা কিন্তু আরেকটা বিষয় হবে যে একজনকে সরিয়ে দিলেই যে তার পথ পরিষ্কার হয়ে যাবে, এটা ভাবাও কিন্তু ঠিক নয়। তা আমার মনে হয় টুডে অর টুমরো হি ইজ গোইং টু বি কট ফর দিস, ইনশাআল্লাহ। জালাল ভাই আরেকটা কথা আমি সাথে সাথে আমি জি প্লিজ আমি এটার সাথে একটু অ্যাড করি। জি, এটার সাথে আরো কিছু সম্পৃক্ততা বলতে হবে। স্যার যেটা বলছেন সার্টেনলি ওয়ান অফ দি বেনিফিশিয়ারিজ, বাট এছাড়া আর যেগুলো সম্পৃক্ততা আমরা নোট করছি সেটা হচ্ছে যে যার হাদির হত্যাকারী হিসেবে যাকে এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়েছে, সে গত বছর সেপ্টেম্বর মাসে 17 লক্ষ টাকা এবং 2টা পিস্তল সহ ডাকাতির মামলায় ধরা পড়ে। তা এটা জামিন অযোগ্য অপরাধ, জামিনের হইতে পারে না এই মামলায়। 7 বছর হোক 13 বছর হোক, 2টা অপরাধে তার একটাতে 10 বছর হবে কমপক্ষে, আর একটাতে আছে 7 বছর মিনিমাম, উচ্চ লিমিটটা কিন্তু নাই। সেই রকম একটা জামিন অযোগ্য আসামি কিভাবে খুব স্বল্প সময়ের মধ্যে কে বের করেছে সেটাও আমরা দেখেছি, জেনে ফেলছি। 2 জন উকিল, তাদের দল কি, কেন, কি উদ্দেশ্যে তাদেরকে, শুধু কি টাকার বিনিময়ে? এখন আমরা লিঙ্ক হবে, তারা কিন্তু উকিল হিসেবে তাকে ছাড়াই নাই। আপনি যে শুধু মানে মির্জা আব্বাসকে সম্পৃক্ত করতেছেন সেটা কিন্তু না, এইখানে কিন্তু সে উকিল না, সে কিন্তু হত্যার সহযোগী। ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার কায়সার কামাল, জি, 2 জন, তার সে এই যে 2 জনের ছবি আছে। এখন এরপরে আরেকটা আছে, এখন হচ্ছে যে হাদিকে হুমকি দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের কোনো এজেন্সি বের করতে পারে নাই কারা তাকে হুমকি দিচ্ছে। সে কিন্তু অনেকদিন ধরে বলতেছে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এর বিনিময়ে আমরা এজেন্সির মাধ্যমে, এজেন্সি পেইড জার্নালিস্ট, ওয়েল নোন জার্নালিস্টের মাধ্যমে আমরা খবর পেলাম যে 90 জন 100 জন ট্রেন কিলার বর্ডার ক্রস করছে, এতজনের জন্য হত্যা লিস্ট হচ্ছে, এরে দিয়ে 1 নাম্বার, এরে 2 নাম্বার, 5 নাম্বার লিস্ট বেরোচ্ছে। আমরা আমাদের নজরটা ঘুরিয়ে দিলাম বর্ডারের দিকে, যে ওখান থেকে কিলাররা ঢুকতেছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম, কিলার আসলো জেলখানা থেকে, তাকে ছাড়িয়ে এনে কেরানীগঞ্জ থেকে অল্প কয়েক কিলোমিটার দূরে হত্যাকাণ্ডটা ঘটানো হলো।
এই কাজটার সাথে সম্পৃক্ত কারা? আমাদের গোয়েন্দা বাহিনীগুলো, কে এনএসআই না ডিজিএফআই না এসবি, সেটাও তদন্তের বিষয়। তারাও এটার সাথে সম্পৃক্ত। এই নেটওয়ার্কে যারা এটার অ্যাডভান্স খবর দেয় নাই বা এই খবর নিতে পারে নাই, যে এরকম একটা দলের 2 জন উকিল অমুক এমপির স্বার্থে তাকে জেল থেকে ছুটাচ্ছে, এমপির স্বার্থে না দলীয় স্বার্থে না অন্য কোনো বিদেশি দেশের স্বার্থে আমরা জানি না। আর হাদি কেন বিদেশি শক্তির টার্গেট? তার ইনকিলাব কিন্তু একটা মঞ্চ, এটা কিন্তু রাজনৈতিক দল না, এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, এটা একটা কালচারাল প্ল্যাটফর্ম। তার অবজেক্টিভ হচ্ছে কালচারাল হেজিমনিটাকে ডিস্ট্রয় করা। মোস্টলি আমাদের জন্য 90% ইন্ডিয়ান কালচারাল হেজিমনি, আর 10% আমরা অন্যতা ধরতে পারি। তার কিন্তু বক্তব্যগুলো অল বেসড অন দিস। এটাও আমরা গত 16 বছর ধরে না, গত 50 বছর ধরে বাংলাদেশের প্রতিটা জনগণের মাথার মধ্যে যাই কিছু শেখানো হয়েছে, সেটা পয়লা বৈশাখ বলি, এই উদীচী, তারপরে বাকি বিভিন্ন রকম শিল্পকলা এন্ড অল দিস, পয়লা বৈশাখ, আমরা যে সমস্ত মূর্তি টুর্তি এগুলো দেখছি, পয়লা বৈশাখের এই মূর্তির সাথে কলকাতার পয়লা বৈশাখ বা ওইখানে কোনো এটার কোনো সম্পৃক্ততা নাই। এইগুলো কোত্থেকে আসলো, কে আবিষ্কার করলো, এটা নিয়ে আমরা কখনোই আলাপ করি নাই। হাদির কিন্তু টপিক ছিল এটা, যেটা আমাদের বাঙালি কালচার না, কিন্তু আমরা বাংলাদেশে এটাকে বাঙালি কালচার হিসেবে প্রতিষ্ঠা করতেছি, বাট ইট ইজ সিমিলার টু অ্যানাদার রিলিজিয়াস কালচার। তার মানে আমাদেরকে পরিকল্পিতভাবে একটা ধর্মীয় একটা কালচারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু ভারত মানে প্রথম হাদির ছিল, বিপ্লব। নাসির ভাই, তাকে নিষ্ক্রিয় করা হয়েছে। ওকে, ইকোনমিক হেজিমনি, সিকিউরিটি হেজিমনি বলি, স্ট্র্যাটেজিক হেজিমনি বলি, সেটা একটা বিষয়। আমাদের নিরাপত্তার বলয়ের মধ্যে ভারত রাখে, তার ইকোনমিক করিডোর মধ্যে আওতার মধ্যে আমাদেরকে রাখতে চায়। পেঁয়াজ, চাল, আলু সবকিছু, তুলা সবকিছুর ব্যাপারে আমাদের উপর নির্ভরশীল রাখতে চায়, সেটা একটা বিষয়। সেটা আমাদের বর্ডার ক্লোজ করলে কিন্তু ইকোনমিক হেজিমনি কন্ট্রোল হয়ে যায়। আপনি আপনার স্ট্রং ফোর্স থাকলে সিকিউরিটি হেজিমনিকে আপনি কন্ট্রোল করতে পারেন, বাট 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষ যদি ভারতীয় চিন্তাধারার মধ্যে ডুবে যায়, তাদেরকে কিন্তু আপনি আবার ফেরত আনতে আরো 50 বছর লাগবে। আপনি কি বলতে চাচ্ছেন, নাসির ভাই আপনি কি বলতে চাচ্ছেন হাদি যে কালচারাল রেভলিউশনের কথা বলছে, ইন্ডিয়া এটাকে বিশাল থ্রেট হিসেবে নিচ্ছে? তার সব থেকে বড় অবজেক্টিভকে হাদি অ্যাটাক করছে। ওকে, আর একটা কথা বলি, যে কথাটা বাংলাদেশে এটা নিয়ে কেউ আলোচনা করে না। অনেকে ওয়াকারুজ্জামানের বিরোধিতা করে, অনেকেই ওয়াকারুজ্জামানের বিরোধিতা করে, অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে করে, আমি করি, আরো অনেকে করে, আমি অন্য কারো নাম বলতে চাই না। কিন্তু এই লোকগুলাই যারা বিরোধিতা করে, তারাই আবার ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের কাউকে কাউকে সাপোর্ট করে। আমি উদাহরণ দেই, যেমন অনেকে বসুন্ধরার বিরোধিতা করে, শাহ আলমের বিরোধিতা করে, ঠিক আছে, কিন্তু তারা ওয়াকারকে আবার গ্লোরিফাই করে। মানে এটা কি, এটা তো আমার কাছে একটা দ্বিচারিতা মনে হয়। কারণ বসুন্ধরা শাহ আলম, বসুন্ধরা রানভীর এবং গোরখদক আব্বাস এবং সালাউদ্দিন এবং মির্জা ফাক এবং আব্দুল আউয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ এবং শাওয়া মানে সালাউদ্দিন, এরা তো সবাই ওয়াকারের সাথে কোঅর্ডিনেটেড। এরা তো কোঅর্ডিনেশনের বাইরে কিছু করে না। এখন আওয়ামী লীগের হাসিনা তার টেলিফোন কলের ভিতরে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি বলছে যে আমার যত ক্যাডার আছে, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, লীগ, বেশ্যা লীগ, এদের সব ক্যাডাররা বিএনপি ক্যান্ডিডেটের ফেভারে কাজ করবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে দিছে। আপনি কি মনে করেন না যে সালাউদ্দিন বা মির্জা ফাক যদি কাউরে মাইরা ফালায়, এর সাথে ওয়াকার জড়িত, এর সাথে সশস্ত্র বাহিনী জড়িত, এর সাথে ডিজিএফআই জড়িত, এর সাথে এনএসআই জড়িত, এর সাথে এসবি এবং সিআইডি জড়িত? আমরা এটাকে ইগনোর কিভাবে করব? না না, আমার সিনিয়র তো বলে ফেলছেন অলরেডি। এটার জন্য তো ইউ ডোন্ট হ্যাভ টু বি এ রকেট সায়েন্টিস্ট। যারা নীরব আছে, এই আজকে জানাজার পর পর্যন্ত যারা কোনো বক্তব্য দেয় নাই, তারা অবশ্যই এটার সাথে সম্পৃক্ত। রাইট।
যেটাকে বলা হয় হাজির সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। গভর্নমেন্ট কোনো মানে অফিসিয়াল কোনো পোর্টফোলিও ছিল না, পলিটিক্যাল কোনো পোর্টফোলিও ছিল না। রাইট। জুলাই আন্দোলনের অনেক নেতাদের মধ্যে সে একটা অংশ ছিল, কিন্তু তার জানাজা কিন্তু বলতেছে যে সে বাংলাদেশের অতীত এবং মানে আগামী ভবিষ্যতের বেশ কিছু দিনের সে নেতৃত্বের সবার উপরে পর্যায়ে চলে গেছে। নিঃসন্দেহে সে বাতাসা দিয়ে তার ইলেকশন ক্যাম্পেইন করতো, একটা করে হ্যান্ডবিল আর সাথে একটা বাতাসা। তার জানা যায় এই লোকগুলো তো, আপনি একটা সমাবেশ টাকা দিয়ে ছাড়া একটা সমাবেশ করতে বলেন তো, সে যত বড় রাজনৈতিক দলই হোক, এবং প্রত্যেকটা জেলায় সমাবেশ হয়েছে। 500 টাকা ট্রাকে করে নিয়ে আসবে ঢাকায় বা জেলার সদরে নিয়ে আসবে, মিটিং করবে, আবার বাড়িতে পৌঁছায় দিবে। এটা ছাড়া, এটা যদি আপনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন, যে কোনো রাজনৈতিক মিটিং এ কয়জন লোক আনতে পারবে বিএনপি বা যেটা আমরা বলছি। হাসান নাসির ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি বেয়াদবি নিবেন না, এবং আমি আপনাকে কোনো অড সিচুয়েশনেও ফেলতে চাই না। আমি হাইপোথেটিক্যালি একটা কোশ্চেন করি, এই সময় মির্জা ফাক, সালাউদ্দিন বা আব্বাস, এমনকি তারেক রহমান বললেও আপনি এত লোকজন হবে এর কোনো গ্যারান্টি দিতে পারেন? আমার সব থেকে বড় দুশ্চিন্তা, যেটা আমার যেটা কনসার্ন, বাংলাদেশে আমরা বলছি 1500 শহীদ হয়েছে জুলাই আন্দোলনে, 30,000 আহত হয়েছে। আমি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হইতে চাই, আমি তো জনগণের নেতা হব। এত বড় একটা দুর্ঘটনার পরে 1.5 বছরও আমি তাদের দেখতে আসলাম না। আমি আমার নিরাপত্তায় 2টা বুলেট প্রুফ গাড়ি কিনে পড়ে রয়েছে, এবং শত শত সিকিউরিটি দৌড়াদৌড়ি করতেছে, কোঅর্ডিনেশন করতেছে, এয়ারপোর্টের কোঅর্ডিনেশন হচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাসের 50 না 100 বছর, নাকি অতীত 50, আগামী 50, 100 বছরের ইতিহাসে সব থেকে বেশি সম্বর্ধনা হবে। এটা কি কোনো ভালো লক্ষণ? নাকি আমি জনগণের সেবা দিয়ে আমি প্রমাণ করবো যে আগামী 100 বছরে কেউ এত সেবা দিতে পারবে না এই দল ছাড়া? আমার কম্পিটিশনটা কোন দিকে হবে? আমি আমার নেতাকে সম্বর্ধনা দিয়ে আমি প্রমাণ করব, 100 বছরের উদাহরণ সৃষ্টি করব, না আমি আমার দল হিসেবে জনগণকে সেবা দিয়ে প্রমাণ করব যে আমার মতো সেবা আর কেউ দিতে পারবে না? তা পুরো কালচারটা আমরা রং দিকে এমফাসাইজ করতেছি। নাসির ভাই, নেতার সিকিউরিটির ব্যাপারে কথা বলতেছি, কিন্তু বিএনপির অনেক কর্মী আছে এখনো জেলে আছে। নেতারা কিন্তু সব মামলা খারিজ করে ফেলছে, একজনও জেলে নাই। শত শত হাজার হাজার কর্মী, নিরীহ জনগণ, আমার এলাকার, আমার ভোটার, যারা ধানের শীষে ভোট দিত, তারা জেলে আছে। যেহেতু তারা রাজনীতি করে না, তাদের দেখার কেউ নাই, তাদের টাকাও নাই, তাদের বের করারও কেউ নাই। এগুলো মানুষ বুঝতেছে না, তাদের পরিবার কাকে ভোট দিবে এটা বুঝতে হবে। কিন্তু নাসির ভাই, আরেকটা প্রশ্ন করি। প্রেস কনফারেন্সে মির্জা ফাক হাদির নাম জানে না, হাদির নাম বলতে পারে না, বলছে হাদি না কি যেন নাম। এই বিষয়টাকে আপনি কিভাবে নেন? উনি জাস্ট বুড়া হাবড়া হয়ে গেছে, মানসিকভাবে বিকলাঙ্গ হয়েছে, নাকি হাদির নামটা জানে না? সাবজেক্টটা আপনার কি মনে হয়েছে? আমি এই বিষয়ে মানে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত একজনকে বলেছিলাম যে এটা কিভাবে সম্ভব, এতটা নেগলেক্ট করা কি উচিত হয়েছে নাকি? আমি যদি জুলাই আন্দোলনের প্রধান কি বলে এটা আছে না, যে কি জানো, এই যে ডক্টর ইউনূস যেটা আসিফদেরকে আমেরিকা নিয়ে যে বলছিল, না না না, মাস্টার মাইন্ড। না না, রাজনৈতিক দলও তো ক্লেম করতেছে যে আমার নেতা এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড। কেউ মাস্টার মাইন্ড না, জনগণেরই মাস্টার মাইন্ড। ওকে, যে দলের চেয়ারম্যান মাস্টার মাইন্ড, সে জুলাই আন্দোলনের একজন নেতার নাম জানে না, তার দল বলতেছে কি বলে ইনকিলাব দল, ইনকিলাব পার্টি। আমাকে বলতেছে যে স্যার বয়স হয়েছে, উনি ওই ডিমেনশিয়া রোগে ভুগতেছে। আমি এটা মেনে নিতাম। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তো কেউ রিটায়ার করে না, অবসর নেয় না, পরবর্তী প্রজন্মকে ছাড়ে না। আমি এটা মেনে নিতাম যদি উনি প্রথম আলোর নাম না নিয়ে, ডেইলি স্টারের নাম না নিয়ে যদি ভুল ক্রমে বলতেন যে গতকাল আমার দেশ অফিস পুরানো হয়েছে, আমি খুব ব্যথিত। এটা তো এখানে ভুল করে নাই, এটা তো কোনো দাড়ি কমা কোনো কিছুই তো ভুল হয় নাই। It was a complete sentence and correct, 100% correct in all respects. এবং it was very fast and so fast reactions.
তো একটা লোকের একটা বিষয় ডিমেনশিয়া আর একটা বিষয় না, এটা তো হইতে পারে না। এখানে আমি একটু অ্যাড করি, ওনার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলিতে বোঝা গেছে একটা নির্মম তুচ্ছ তাচ্ছল্যতা। জি, একে বলে হাজী সাহেব ইনসাফ পার্টি, ইনকলাব মঞ্চ নয়, ইনসাফ পার্টি, কি যেন নাম, হাজী সাহেব। তো এই যে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমি এত বড় দলের নেতা, আর ও হলো কোন জায়গার তুচ্ছ একটা মাছি। এই যে এরকম একটা মনোভাব, এইটাই ওই লোকটার এতদিনের কামাই যা রাজনীতিতে যেটুকু সম্মান অর্জন করেছিল তার ব্যাপক ক্ষতি করেছে সেই ওই একটা ইন্টারভিউতে, এটা আমার বিশ্বাস। আজকের জানাজার পরে তার অবস্থান কি হওয়া উচিত? জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, সেই আমি বলি, সে তার নিজের পায়ে সে কুড়াল মেরেছে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর আরেকটা কথা এখানে একটু বলে নি, আওয়ামী লীগ, শেখ হাসিনা, এদের একটা বড়াই গর্ব ছিল তুচ্ছ তাচ্ছিল্য করে সবার সাথে কথা বলা। 100 বছরের মধ্যেও আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। এই যে দম্ভ, এই দাম্ভিকতা, এইটা থেকেও যদি বিএনপির লোকেরা শিক্ষা না নেয়, এটা তো এই বছরের ঘটনা, তাহলে এদের পরিণতি যে আগেরটার মতোই হবে না, এই গ্যারান্টি কে দেবে? ওকে, জালাল ভাই এবং নাসির ভাই, আমি আপনাদের দুজনের কাছে আসব, আমরা আমাদের শোয়ের শেষ প্রান্তে। মামুন ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন এর আগেও করেছি। যেই লোক হাদির নাম জানে না এবং হাদি কিসের জন্য সোশ্যাল ওয়ার্ক করে, আর অ্যাক্টিভিটিস কি, এটাও সে জানে না, হাদি না বলে ইচ্ছে করে বলে হাজি, কি জন্য নাম হাজি না কি এটা বলে। মামুন ভাই, নিউ ইয়র্কে ঠিক একই কাজ হয়েছিল যখন প্রথম একজন মুসলমান মেয়র ইলেকশন করলো, তার নাম জোহরান মামদানি। ক্যান্ডিডেট আমেরিকান না, তাকে মামদানির জায়গায় ধামদানি থামদানি বহুভাবে বেইজ্জতি করছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল এই জোহরান মামদানি নির্বাচনে জিতছে। এখন মির্জা ফাকের মতো 2 টাকার ভারতীয় প্রস্টিটিউট হাদির নাম জানে না, হাদির দলের নামও জানে না, কিন্তু হাদির নাম জানবে কি করে? যেই লোক এই কথা তার দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে বলে, সে কি বলে তার দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে, একটু শুনুন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না, তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। মামুন ভাই, এবার আপনি বলেন, এই লোক হচ্ছে বিএনপির মহাসচিব, এই লোক নির্বাচনে দাঁড়াচ্ছে ঠাকুরগাঁও 1 আসনে। আপনি একজন রাজনীতিবিদ, আপনার কাছ থেকে আমি আহ্বান করব, ঠাকুরগাঁওর 1 আসনের লোকজনদেরকে আপনি বলেন এই লোককে ভোট দিয়ে নির্বাচিত করতে, প্লিজ। অ্যাডভোকেট মামুন। আচ্ছা, আমি তো এটা বলে তারপর আমি ওই হাদির প্রসঙ্গে যাব, আপনার ইমিডিয়েট উত্তরটা দিয়ে দিই, ঠিক আছে? দেখো ভাই, আপনি খুব সুন্দর কথা বলছেন। আমি রংপুর থেকে শুরু করে বাংলাদেশের কোনো জেলা নাই যে আমি সভা করি নাই, মিটিং করি নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে এখন এই ঘটনার পরে, আজকে যে তার জানাজার পরে যে মানুষ দেখলো, সর্ববৃহৎ সর্বকালের একটা প্লেবিসাইড হয়ে গেছে, ভারত আমাদের আগ্রাসী শত্রু, আর সমগ্র জনগণ একদিকে, সমস্ত পার্টি একদিকে, মানুষ কিন্তু মেসেজ বুঝে গেছে। এরপরে যখন নাকি দেখবে যে যার নাম তাচ্ছিল্য করে বলছে, ও নাম বলে না, ডাইমেনশিয়া, কিন্তু ওই যে পত্রিকা, ওই যে প্রভুদের নামগুলো কিন্তু দাড়ি কমা সুন্দর উচ্চারণ করেছে। এরপরে আমি আহ্বান জানাচ্ছি এখান থেকে, যারা যারা হাদিকে সম্মান করেন, যারা যারা দূরের থেকে, বাসার থেকে এই জানাজায় শরীক হয়েছেন, তারা যেন একটা ভোটও যেন বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যারা নাকি তাকে তাচ্ছিল্য করে বলছে, সে যেই হোক, ইন্ডিভিজুয়াল হোক না কেন, একে তো আমি ভোট ইমতি স্টপ করে দেওয়া উচিত। যদি কোনো হয়েও যায়, আমার তো করার কিছু নাই, তারা যেন ভোট না দেয়, স্পেশালি মির্জা ফখরুল আলমগীর। তাহলে এটাই হবে সবচেয়ে বড় তার জন্য লেসন, যে ছোটকেও ছোট বলা যায় না,
মানুষকে আন্ডার এস্টিমেট করতে নাই। জনগণই হলো রিয়েল মাস্টার মাইন্ড। জনগণের যে যে বিচক্ষণ, তারাই হলো আপনার, যে আমরা সবসময় বলি যে আজকে আমরা ভুলে গেছি দেশের স্বাধীনতা সর্বমত বাদ দিয়ে কে মন্ত্রী হলো কে এমপি হলো, এইটা যে মানুষ পছন্দ করে নাই। জনগণ আগায় গেছে, নেতৃত্ব পিছায় গেছে, কাজে রাজনৈতিক ইনস্টিটিউশন শেষ করে দিছে। তো কাজে এখন আমি বলবো যে হাদি জানতো তাকে হত্যা করা হবে, 20-30 বার করা হয়েছে, তারপরও এখানে কোনো ব্যবস্থা নেয় নাই, তারপর সে তার সন্তানকে ছেড়ে দিয়েছে। এই যে একটা সাহসী লোক, এটা সমগ্র বাংলাদেশ দেখেছে। কাজে বাংলাদেশ একটা প্লেবিসাইডের মতো একটা ম্যান্ডেট দিয়ে গেছে। তো এটার উত্তর আমার একটাই, আমাকে কি 1 মিনিট কিংবা 2 মিনিট সময় দিবেন? আজকে হাদি সম্পর্কে আমি একটা লিখছি ছোট্ট, প্লিজ। প্লিজ। থ্যাংক ইউ। আজকে আমি লিখছি, আমি জানতাম না আপনার সংখ্যা কত, আমি শুনছি আমার ওয়াইফ বলছে অনেক লোক হয়েছে, লক্ষ লক্ষ লোক। আমি ফেসবুকে বলছি, ভারতীয় আগ্রাসন বিরোধী বিপ্লবী হাদি মঞ্চ। এই মুহূর্তে জাতি প্রত্যাশা করেছে সাম্প্রতিক স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট বিচারিক পদ্ধতির মাধ্যমে রায় প্রদান ও রায় কার্যকর করতে ভারত নির্দেশিত ষড়যন্ত্রমূলক মাফিয়াতান্ত্রিক নির্বাচনের আগে এই মুহূর্তেই পরিবেশ ঘোলা করে এই দাবিকে আড়াল করতেই উসমান হাদিকে ভারতের নির্দেশে অবৈধ জেনারেল ওয়াকার ও আসিফ নজরুল গং দ্বারা হত্যা করে শহীদ করে তোলে। এই যে শহীদ করা হলো, তো এইটা হলো একটা জিনিস যদি দেখেন কত তাড়াতাড়ি আমাদের আলোচনা নিয়ে গেছে। কিন্তু তারপরে দেখেন 24-এর রক্তাক্ত গণঅভ্যুত্থান উত্তর অর্জিত বিপ্লব প্রাক্তন স্বৈরফ্যাসিস্ট এই বিএনপি জামাত ও তাদের দোসরদের অবৈধভাবে ক্ষমতায় বসানোর জন্য হয় নাই। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং গণমানুষের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, মহান 71-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিক চলমান সংগ্রাম, 24-এর বিপ্লব যা এখনো শেষ হয় নাই। শহীদ বীর বিদ্রোহী হাদি হাসি মুখে তার জীবন উৎসর্গ করে আবার প্রমাণ করলো ভারত নির্দেশিত মাফিয়াতান্ত্রিক গরিবের ভোটে ধনী নির্বাচন কোনো মুক্তির পথ নয়। অতএব নির্বাচনী কার্যকরণ স্থগিত করে সর্বাগ্রে স্বাধীন সার্বভৌম বাংলাকে ভারতীয় আগ্রাসী হায়না মুক্ত করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত বিধান করা এবং 24-এর বিপ্লবের অধিকার বিচার সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ ক্ষমতাসীন ওয়াকার আসিফ চুপ্পু গংদের অপসারণ করে দেশে প্রবাসে আন্দোলনরতদের মধ্যে আলোচনা সাপেক্ষ এই মুহূর্তে বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে ব্যর্থ হলে ভারত মার্কিন ইসরায়েলি ভূ রাজনৈতিক ষড়যন্ত্রমূলক প্রক্সি যুদ্ধ বা আভ্যন্তরীণ দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। শুধু মনে রাখতে হবে ভারতের নব্য পুরাতন সেবা দাস তথা জামাত, বিএনপি, এনসিপি ও আওয়ামী প্রেতাত্মাদের প্রতিরোধে নির্যাতিত নিপীড়িত কৃষক, শ্রমিক, সৈনিক জনতার ভারতীয় আগ্রাসন বিরোধী ঐক্যের এক বিপ্লবী মঞ্চ নীরবে দাঁড়িয়ে গেল। তার নাম ভারতীয় আগ্রাসন বিরোধী বিপ্লবী হাদি মঞ্চ। বিপ্লব ইনকলাব দীর্ঘজীবী হোক। মেহনতি নির্যাতিত মানুষের কথা এবং কাজে বিজয় আমাদের অবশ্যম্ভাবী, পরাজয় পথ অবরুদ্ধ। কিন্তু এখন আপনি বলছি যে হাদিরা মরে না, এদের মারা যায় না, এরা ফিরে আসে বারবার বীরের বেশে। হাদি আর নয় কোনো ব্যক্তির নাম, হাদি এখন একটি আদর্শের নাম। হাদিদের হত্যা করা যায়, আদর্শ এদের জনতার হৃদয়ে রয়ে যায়। হাদিরা মরে না, হাদিরা ফিরে আসে বারবার সংগ্রামে, রাজপথে, লড়াইয়ে, মেহনতি নির্যাতিত মানুষের দৃঢ় প্রত্যয়ে। হাদিরা মরে না, বারবার ফিরে আসে, কখনো চারণ রাখালের বেশে, কখনো মজলুম জননেতা জুনিয়র ভাসানীর বেশে, কখনো নজরুলের বিদ্রোহী কণ্ঠ ধরে, আবার কখনো কমরেড সিরাজ শিকদারের বেশে। ক্ষণজন্মা হাদি বাংলাকে আবার জাগিয়ে গেল, অশ্রুসিক্ত নয়নে আমাদের ভাসিয়ে গেল, শোককে শক্তিতে রূপান্তরিত করে গেল, শুধু বুকে প্রতিরোধের আগুন জ্বালিয়ে গেল। নির্যাতিত নিপীড়িত কৃষক, শ্রমিক জনতার আরেক নাম বিপ্লবী বীর হাদির নাম, ভারতীয় আগ্রাসন বিরোধী ঐক্যের নাম নির্ভীক বিপ্লবী হাদির নাম। এই বিপ্লবী মঞ্চ নীরবে দাঁড়িয়ে গেল ভারতীয় আগ্রাসন বিরোধী বিপ্লবী হাদি মঞ্চ, যার নাম চির অম্লান রবে এই মঞ্চের নাম। ধন্যবাদ। ওকে, এবার আমাদের আলোচনার এই পর্বে
আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ভাই, আপনাকে আহ্বান জানাবো আমাদের শোটাকে আপনি যদি পুরো আলোচনাটাকে আপনি কনক্লুড করেন আমার শোয়ের শেষ ধাপে। আপনার মাইক্রোফোনটা অফ ভাই। Sorry. আমি মামুন ভাইয়ের সাথে এবং জালাল স্যারের সাথে একমত পোষণ করে আমি মনে করছি যে এটা হাদি যে আদর্শটাকে প্রতিষ্ঠা করে গেছে, হাদি মারা গেছে, চলে গেছে, কিন্তু লক্ষ লক্ষ হাদিকে তার আদর্শটা দিয়ে গেছে এবং তারই প্রতিফলন আজকে আমরা হাদি চত্বরে দেখছি। হাদি চত্বর মানে শাহবাগ এখন হাদি চত্বর হয়েছে। সেইখানে আমরা যেটা যে প্রেজেন্সটা দেখলাম বা আজকে জানা যায় যে এটা দেখলাম, এটা কিন্তু কেউ আর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, কোন সরকারি প্রতিষ্ঠানের উপরে কিন্তু এই জনগণ আর বিশ্বাস করে না, নির্ভর করে না। যেভাবে তারা হাসিনাকে হটিয়েছে, তার সকল শক্তিকে উপেক্ষা করে, সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করে জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারকে আমি চাই না, আমরা আর চাই না, তারা হটিয়ে দিয়েছে। বাংলাদেশের বহিঃশত্রুকেও একইভাবে জনগণ হটিয়ে দিবে, এই বিশ্বাসটা আমার অত্যন্তভাবে আমি নিশ্চিত হয়েছি এবং আজকে জানা যায় উপস্থিত থেকে আমি এই ধারণাটাকে আরো নিশ্চিত করছি। এই জন্য বলছি যে আমাদের অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে যে কোন দল, কোন প্রতিষ্ঠান, এই যে যেটা অলরেডি রাজনৈতিক দল থেকে প্রশ্ন এসেছে যে হাজার হাজার কোটি টাকা দিয়ে সুন্দর সুন্দর গাড়ি বাড়ি সবকিছু দিয়ে যে এজেন্সিগুলো সরকার পালছে, তারা কেন অগ্রিম তথ্য দিতে পারে না? তারা কেন নিরাপত্তার ব্যাপারে সতর্কতা? তারা একটা একটা করে ঘটনা বলছে, ঘটনাটা ঘটে যাওয়ার পরে। এটা অবশ্যই প্রমাণ করে যে ঘটনা ঘটে যাওয়ার পরে তারা জানে না, আগেই জানতো কিন্তু রিলিজ করতেছে। এটাই আর একটা সম্পৃক্ততার প্রমাণ। তা প্রত্যেকটা এজেন্সি, প্রত্যেকটা বাহিনী, সামরিক সশস্ত্র বাহিনী মানে আর্মি ঢাকা শহরে ডিপ্লয়েড উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তাদের থেকে কোনো স্টেটমেন্ট আসে নাই এসপিআর থেকে। অবশ্যই এটা প্রথম ল্যাপস তাদের। পুলিশ কিন্তু পুলিশকে ওভার সুপারসিড করে যখন আর্মি ডিপ্লয়েড হয়ে যায়। পুলিশ প্রধান থেকে একটা স্টেটমেন্ট আসতে হবে, এটাও আসে নাই। বিজিবির থেকে আসতে হবে, সে বর্ডার যদি পার করে থাকে বিজিবির থেকে আসতে হবে, আসে নাই। তিনটা এজেন্সি, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির থেকে কোনো তথ্য ইনফরমেশন আসে নাই, স্টেটমেন্ট আসে নাই। তারা কোথায় ফেল করছে, কেন কাজ করতে পারে নাই। তারা ভবিষ্যতে আর একটা এরকম ঘটনার যাতে না ঘটে সেটার জন্য তারা প্রয়োজনে সরকারের সাহায্য চাবে, যেই কারণে আমরা তার খুনিকে ধরতে পারে নাই। আমরা ভবিষ্যতে আরেকজন যাতে না পালাতে পারে আমরা এই জিনিস চাই, কিন্তু কোন রকম রিয়াকশন নাই। একেবারে পিন ড্রপ সাইলেন্স তারা মেনটেন করছে। এবং যেটা ভিতরের খবর সেটা হচ্ছে, যেটা অলরেডি কর্নেল মুস্তাফিজ যেটা অলরেডি বলেছে, আমিও তার সাথে সম্পূর্ণ একমত। বাংলা মানে পৃথিবীর ইতিহাসে এই একটা বাহিনীর একটা বিরাট সংখ্যক জেনারেল এবং গোয়েন্দা বাহিনীর প্রধান তারা এই মুহূর্তে মানে ভারতে অবস্থান করছে। হাসিনা, তার সরকার, তার এমপিদের নিয়ে। এবং যে খবরটা তারা যেটা এসছে সেটা হচ্ছে তারা রীতিমতন অফিস করতেছে এবং হাসিনা তাদেরকে মান্থলি স্যালারি, এন্ড দে আর নট ডুইং ইট ফ্রি। তারা হয়তো এমনি ফ্রিতেও কাজটা করতো, কিন্তু দে আর বিং পেড as if they have established office, a parallel office in Delhi, and they are giving direction to whom? তাদেরই যে সমস্ত চ্যানেল ছিল, নেটওয়ার্ক ছিল বাংলাদেশে, তারা এখন ইনট্যাক্ট আছে। তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তোমরা ইউনূস সরকারকে কোনো তথ্য দিবা না, যা দেওয়ার আমাকে দিবা, আমার থেকে ইনফরমেশন নিবা, তথ্য নিবা, ডাইরেক্টিভ নিবা, কাজ করবো, আমাকে ফিডব্যাক দিবা। এই হাদির হত্যার ক্ষেত্রে একই কাজ হয়েছে, এই জন্য তারা নীরবতা মেনটেন করতেছে। না হলে কিন্তু তারা এই ধরনের একটা দুর্ঘটনার পরে অবশ্যই তারা নিজেদের ভুল বুঝতে পেরে বা অক্ষমতাটার বিষয়ে সংশোধনের জন্য তারা পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতো, স্টেটমেন্ট দিত। আমি মনে করি যে জনগণ এটাকে এখন আর পাত্তা দেয় না এবং এটার ব্যাপারে জনগণ শীঘ্রই আবার সিদ্ধান্ত নেবে। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা ইলেকশন চাই কি চাই না। আমি মামুন ভাইয়ের সাথে দুইটা পয়েন্ট মানে একটা ডিসএগ্রি করবো এই জন্য যে ভারত যদি চাই ইলেকশন না হোক তাহলে অবশ্যই আমাদেরকে ইলেকশন করতে হবে। আমরা যেটা বুঝতে পারছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে ইলেকশন হোক আওয়ামী লীগ চায় না, ভারত আওয়ামী লীগকে বাদ দিলেও ইলেকশন চায় না। তার মানে এই দুইটা দল চায় না যে ইলেকশন হোক। এখন বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি সে ইলেকশন করতে পারে এবং আওয়ামী লীগের স্টাইলে যদি সে করতে পারে তাহলে সে জিতে ক্ষমতায় চলে আসবে এবং সে যদি ভারতের প্রতি লয়্যালটি শো করতে পারে তাহলে আওয়ামী লীগের মতোই হয়তো তাকে আগামী 15 বছর
তারা ক্ষমতা রাখবে। এই পরিস্থিতি আমরা জনগণ আমি মনে করি মেনে নিবে না, এবং রাজনীতি দল যদি এটা না বুঝে থাকে তারা চরম একটা ভুল করতেছে। এখন আমাদের কি করণীয়? আমরা জনগণ এখন রাজনৈতিক দল থেকে একটা আমাদের কমিটমেন্ট নিতে হবে যে তারা এই ভারতীয় হেজিমনির বিরুদ্ধে কি অ্যাকশন নিবে। স্পষ্ট তাদের ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে এটা থাকতে হবে, এবং এই স্বৈরাচারের বিচার তারা কিভাবে করবে, কতদিনের মধ্যে করবে এবং কতদিনের মধ্যে তদন্ত বিচার শেষ করবে, এটার ব্যাপারে স্পষ্ট কমেন্ট থাকতে হবে। যে নোট অফ ডিসেন্ট আছে এগুলাকে উইথড্র করতে হবে। সকল জনগণের চাহিদা মোতাবেক যে জুলাই সনদের মধ্যে যেগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে 19টার মধ্যে 10টা, এটা যদি উইথড্র না হয় ওই দল ক্ষমতায় আসলে কিন্তু সে ওই নোট অফ ডিসেন্টের উপরে কাজ করবে। তার মানে সে এটা মানবে না, সে বলবে যে আমি তো এগ্রি করি নাই, সুতরাং এটার প্রতি আমার বাধ্য। এই বিষয়গুলোতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, তারপরে ভোট হোক। এটা যদি তারা কমিট না করে তাহলে ভোট না হওয়াটাই ভালো। তখন আমি মামুন ভাইয়ের সাথে একমত। তখন কি করতে হবে? অবশ্যই এই অপদার্থ ডাইপার পরা ইম্পর্টেন্ট অ্যাডভাইজার কমিটি দিয়ে দেশ আর মাসখানিকে বেশি চলবে না, 1 মাসও চলবে না। অবশ্যই এটাতে পরিবর্তন আনতে হবে, এটাকে ডাইনামিক করতে হবে, ফাংশনাল করতে হবে। আমি তুমি আর ডামি, এটা আমরা হাসিনাকে গালি দেই, এই উপদেষ্টা পরিষদেও আমি তুমি আর ডামির মধ্যে আছে। এটাকেও সংশোধন করতে হবে, কারেক্ট করতে হবে, এবং প্রপার লোকজনকে তাদের জায়গায় দিতে হবে যাদের মেডিকেলি টেস্টেড নট ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে হয় এগিয়ে যাব, নাহলে কিন্তু আবার আমাদের ব্যর্থতার দিকে চলে যাবে। ধন্যবাদ। হাসান নাসির ভাই, অনেক মেহেরবানি, অনেক ধন্যবাদ। আপনার কনক্লুশন শুনলাম, এবার আমি কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কনক্লুশন শুনবো। ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন, কিন্তু হাসান নাসির ভাইয়ের সাথে আমি একমত, আবার একমতও না। আমি শুধু মনে করাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোন নির্বাচনে যতগুলো ওয়াদা হয়েছে, কেউ কি ওয়াদা রাখছে? নির্বাচনের আগে যে ওয়াদা করছে রাখে নাই, তাহলে আগামী নির্বাচন রাখবে এরকম নিশ্চয়তা নাই। এই যে গত যে জুলাই অগাস্টের যে গণঅভ্যুত্থান উত্তর যে সেমি বিপ্লব হলো, এটা একটি বিপ্লবী পরিবর্তন হলো, সেইখানে এই যে রাজনৈতিক দলগুলো তারা কি কেউ গত 16 বছর 15 বছর কোন আন্দোলন হরতাল করেছিল? করে নাই। আমেরিকা স্যাংশন দিবে, বসে যাবে। তাহলে আমাকে বলেন যে এটা কি নির্বাচনের জন্য আন্দোলন হয়েছিল 16 বছর? কিচ্ছু করে নাই। 18 নির্বাচন, 14 নির্বাচন, কোনো কিছু করে নাই। ওয়াক ওভার গেছিল আপনার 2000 এই যে আপনার যে 4 যে নির্বাচন ছিল হলো, 5 নির্বাচনটা 2005 মানে 5 জানুয়ারি। তাহলে আমাদের প্রশ্নটা হলো যে যদি গত বছর থেকে আজকে যদি হিসাব করে দেখেন, আজকে প্রায় 14-16 মাসের মতো হতে চলে যাচ্ছে। তো এখানে কথাই ছিল, অঙ্গীকারই ছিল যে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন, দেন বিচার হবে, তারপর মৌলিক মানে সংস্কার হবে, রোড ম্যাপ তৈরি হবে, তারপরে আপনার বিচার হবে, মানে নির্বাচন হবে। এখন কোনো কিছু হলো না। ইভেন বিডিআর জেনোসাইডের বিচার হলো না, শাপলা চত্বরের বিচার হলো না, এই জুলাই 14 আগস্টের বিচার হলো না, এই 54 বছরের লুটপাট বিচার হলো না। তাহলে কি এটা কি নির্বাচনের জন্য মানুষ ভোট দিয়েছে? এই যে গত আজকে যে হাজির প্রমাণ করলো, এখনো যদি আপনি প্লেবিসাইডের মতো চান তোমরা এখন ভোট চাও না নির্বাচন চাও, বলে না ইউনূস সাহেব আরো 5 বছর থাকুক, কেউ বলে 3 বছর থাকুক, 4 বছর থাকুক। হ্যাঁ, ইউনূস সাহেবের সীমাবদ্ধতা আছে, সমালোচনা করছে জেকব ভাই, আমিও করছি, অনেক সমালোচনা করছি, কিন্তু আমাদের কোনো বিকল্প নাই। আমরা সে থাকে আম্পায়ার থাকবে, এই পুরো ক্যাবিনেটে ঠেসে বিদায় করতে। আমি বলেছি যদি ওয়াকারকে যদি না করে, গ্রেফতার না করে, বাংলাদেশে গণযুদ্ধ হয়ে যাবে, বাংলাদেশে একটা সিভিল ওয়ার হবে। আমি তো